বাংলাদেশের রাজধানী ঢাকার 2 সিটি কর্পোরেশনের দেওয়া তথ্য অনুযায়ী 2020 সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত ঢাকায় প্রতিদিন 39টি ডিভোর্সের ঘটনা ঘটেছে। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী প্রায় সব ক্ষেত্রে বাবা সন্তানের প্রকৃত আইনগত অভিভাবক। এই আইনের আওতায় সন্তানের অভিভাবকত্ব এবং জিম্মাদারিকে আলাদাভাবে বিবেচনা করা হয়। এই হিসাব অনুযায়ী 2019 সালের একই সময়ের তুলনায় 2020 সালে ডিভোর্সের পরিমাণ বেড়ে গিয়েছে। এই পুরো বিষয়টা মুসলিম পারিবারিক আইন, বিচ্ছেদের আইন অথবা কাস্টডি কি, এই পুরো বিষয়টা নিয়ে আমাদের বাংলাদেশে প্রায় প্রতিটি মানুষের খুব একটা পরিষ্কার বা স্বচ্ছ কোনো ধারণা নেই, এবং এই ধারণাটা না থাকার কারণে অনেকভাবে নারী বঞ্চিত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। এবং এই বিষয়টি স্পষ্টভাবে সকলের কাছে তুলে ধরার জন্য আজকে আমাদের বিলকিসের এই আয়োজন। আমাদের আজকের আলোচনার বিষয় তাই নির্ধারণ করা হয়েছে বাংলাদেশে মুসলিম আইনের বিবাহ, বিচ্ছেদ এবং সন্তানের কাস্টডি। এই আলোচনাটি স্পষ্ট করার জন্য এবং বিশদে বিস্তারিতভাবে আমাদের সকলের কাছে তুলে ধরার জন্য অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদা ইদ্রিস। আপাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। এবং আপনারা দর্শকরা যদি কোনো প্রশ্ন করতে চান, কোনো বিষয়ে জানতে চান আপার কাছে, আমরা লাইভেও প্রশ্ন নিব আপার কাছ থেকে। আপনারা প্রশ্ন করবেন আমাদের কমেন্ট বক্সে এবং আপা সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকবেন। আপা, আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ ঈশিতা, আশা করি ভালো আছেন। হ্যাঁ আপা, আমরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আলোচনার প্রথমে আসলে আপা জানতে চাচ্ছি, 3টা ভাগে যেহেতু আমরা ভাগ করব, প্রথমে আমরা মুসলিম আইনে বিবাহ প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব, পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ এবং শেষে আমরা কাস্টডি, সম্পত্তি ইত্যাদি প্রাসঙ্গিক যে বিষয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা নানা প্রশ্ন অনেকের কাছ থেকে চেয়েছিলাম এবং অনেক উৎসাহিত হয়েছেন, বিভিন্ন প্রশ্ন আমাদের দিয়েছেন। আমরা সেই কিছু প্রশ্ন নিয়ে শুরু করছি আপাতত। তো আমরা প্রথমে আপা জানতে চাচ্ছি যে এই যে মুসলিম পারিবারিক আইন বা মুসলিম আইন আমরা যাকে বলি, তো একজন মুসলিমকে আমাদের দেশে কি এই মুসলিম আইনেই বিয়ে করতে হবে, নাকি রাষ্ট্রের কোনো সার্বজনীন আইনও আছে যে সে মুসলিম আইনে বিয়ে না করলে অন্য কোনো আইন আছে যে আইনেও করা সম্ভব হবে? আপা। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ ঈশিতা। অ্যাকচুয়ালি যেহেতু আমাদের বাংলাদেশটা আমরা সবাই জানি যে বেশিরভাগ মানুষ মুসলিম, এবং আমাদের বাংলাদেশে শুধু মুসলিম না, ইসলাম ধর্ম না, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই কিন্তু আমার মনে হয় অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের লোকেরা একটু বেশি ধার্মিক। সবাই নিজের ধর্মটাকে প্রাধান্য দেয়, আই থিঙ্ক উইচ ইজ গুড অলসো। কিন্তু সেই সাথে আমাদের দেশে অন্যান্য ধর্মের আইনকেও কিন্তু শ্রদ্ধা করা হয়। আরেকটা জিনিস আমি একটু বলছি যে আমাদের এই প্রসঙ্গে, আপনার এই উত্তর প্রসঙ্গে, আমাদের দেশের আমরা সবাই জানি যে আমাদের দেশে উই ওয়ার রুলড বাই ব্রিটিশদের দ্বারা আমরা একসময় শাসিত ছিলাম। কাজে আমাদের বাংলাদেশের যতগুলো আইনই আছে না কেন, সবগুলোর বেস কিন্তু রয়ে গেছে ব্রিটিশ আইনের উপর ভিত্তি করেই আমাদের আইনটা তৈরি হয়েছে, এবং এখন পর্যন্ত আমরা সেটাই করছি, সেটাই নিয়ে চলছি। আর এই প্রত্যেকটা, যে একটু আগে যেটা বললাম যে ধর্মের কথা, প্রত্যেকটা ধর্মের জন্য কিন্তু সবাইকে যার যার ফ্যামিলি ল মেনটেন করে। আমরা হিন্দু মুসলিম যারাই আছি না কেন, হিন্দুদের এই 3টা জিনিস যদি কেউ ধর্ম মানে, বিয়ে, সম্পত্তি এবং কাস্টোডিয়ানশিপ, যেটাই বলি না কেন, এগুলি সবই যার যার ধর্ম অনুযায়ী হয়। সম্পত্তি বিভাগ যার যার ধর্ম অনুযায়ী হবে, বিয়েটার রীতিনীতিও ধর্ম অনুযায়ী হচ্ছে, সব ধর্মের অনুযায়ী। খ্রিস্টানটিতে যা বলা আছে সেভাবে তারা পালন করে, আমরা মুসলিম যারা ধর্ম পালন করি সেভাবে। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে বাংলাদেশে থাকলে সবাইকে কি ইসলাম ধর্ম মতে বিয়ে করতে হবে কিনা, না, যারা চায়, যারা একই ধর্মের, তারা হয়তো বা ইসলাম ধর্ম অনুযায়ী বিয়ে করে। কিন্তু যারা নাকি ওই ধর্ম না, মানে ইসলাম ধর্মে না, সাপোজ আমি ফর এক্সাম্পল বলছি যে একজন হিন্দু
একজন মুসলিম বিয়ে করতে চাচ্ছে, তাহলে তারা কি করে বিয়ে করবে? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তখন তারা তো কোনো আইনেই হয়তো ওরা বলছে যে আমরা তো হিন্দু, যিনি উনি বলছেন যে আমি হিন্দু ধর্মে বিয়ে করব না, যিনি মুসলিম উনি বলছে যে আমি তো হিন্দু ধর্মে বিয়ে করব না, তাহলে কোন ধর্মে বিয়ে করবে? সেই জন্য তখন যে আইনটা আছে এটাও কিন্তু ব্রিটিশদের দেওয়া, সেই জন্য আমি প্রথমে ব্রিটিশদের কথা বলেছি, যে একটা আছে যে সিভিল ম্যারেজ বলে একটা জিনিস আছে আমাদের দেশে, যে আইন আছে আর কি। তো সেই ক্ষেত্রে তখন যেটা করতে হয় তাদেরকে একটা বলতে হয় যে ম্যারেজ রেজিস্ট্রারও আছে, তাদেরকে বলতে হয় যে আমরা কোনো ধর্মই মানি না, তখন তারা সেই ইসের আন্ডারে, সেই সিভিল ম্যারেজের আন্ডারে গিয়ে তারা বিয়ে করে, তাদেরকে ডিক্লেয়ার করা হয়, ইটস সর্ট অফ ডিক্লারেশন, যে আজকে থেকে তারা যারা, তাদেরকে প্রাপ্তবয়স্ক হতে হবে, যে তারা নিজেরা দে আর ডিক্লেয়ার এজ এ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ লিগালি। তো সেইটার আন্ডারেও অনেকে বিয়ে করে, এরকম বহু বিয়ে আছেও আমাদের এখানে। কিন্তু ওই বিয়েটা ঠিক আছে, যদিও ওই প্রশ্নটা আপনি করেননি, কিন্তু আমি বলে দিচ্ছি তথ্যের কারণে, বিয়ে পর্যন্ত ঠিক আছে, কিন্তু যে কোনো একজন পার্টনারের যদি মৃত্যু হয়, বিশেষ করে যদি বাবার মৃত্যু হয়, হাজবেন্ডের যদি মৃত্যু হয়, সেই ক্ষেত্রে সন্তানদের প্রপার্টিগত ব্যাপার নিয়ে তখন ঝামেলা আরম্ভ হয়ে যায়। তারপরে যদি এই ব্যাপারে কেউ প্রশ্ন করে তখন আমি তার উত্তর দিব, কিন্তু এমনিতে কিন্তু ইসলামিক আইন ছাড়া, যে যার ধর্ম অনুযায়ী বিয়ে করা ছাড়াও যদি কেউ ক্রস কালচারাল বা ক্রস রিলিজন বিয়ে করতে চায়, তারা গিয়ে ওই সিভিল ম্যারেজ করতে পারে বাংলাদেশে। আচ্ছা আপা, তো সেই ক্ষেত্রে আপা আমি যেটা বললাম যে মুসলিম আইন আসলে অন্য ধর্মাবলম্বীদের নিয়ে যে বিয়ে, সেই প্রসঙ্গে কি বলা রয়েছে এই আইনটাতে, এবং যদি আমি অন্য ধর্মের কাউকে বিয়ে করতে যাই তাহলে কি কি স্টেপ এই আইন অনুযায়ী আমাদেরকে পাড়ি দিয়ে তারপরে বিয়েটা করতে হবে, এটা একটু বিস্তারিত আপা শুনতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। আইন ব্যাপারটা তো খুবই কঠিন, কঠিন বলতে আমি বলছি খুবই রসকসহীন, তো আমি চেষ্টা করবো যতটা সহজ মানুষ যেন বুঝতে পারে সেভাবে বলতে। অ্যাকচুয়ালি আমাদের ধর্মটা, ইসলাম ধর্মটা ইজ ভেরি ওইভাবে রিল্যাক্স, আবার কিছু কিছু ক্ষেত্রে খুবই ফার্ম। হ্যাঁ, ইসলাম, কারণ মুসলিম আইনও আমাদের দেশে যেটা আছে, মুসলিম আইন আমরা যেটা ফলো করছি এখন, মুসলিম পারিবারিক আইন, সেটা কিন্তু ইসলামিক শরিয়া আইনের উপরে ভিত্তি করে, সেই সাথে কিছু কিছু সিভিল ল জিনিস এনে আমাদের এই আইনটা সাজানো হয়েছে। এখন মুসলিম শরিয়া ল অনুযায়ী বা ইসলাম ধর্ম অনুযায়ী কোনো মুসলিম কিন্তু, বিশেষ করে মেয়েদের কথা আমি এখানে বলছি, আমি এখন যে আইনটা বলবো বা যে নিয়মটা বলবো সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে কথা, পুরুষদের একটু পরে বলছি। মুসলিম আইন অনুযায়ী কোনো মহিলা, মুসলিম মহিলা অন্য কোনো ধর্মাবলম্বীকে বিয়ে করতে পারবে না। যাকে বিয়ে করবে তাকে অবশ্যই কনভার্টেড হয়ে, মুসলিম হয়ে তারপর বিয়ে করতে হবে। এটা হচ্ছে শুধু মুসলিম মহিলাদের জন্য। এবং আমার মনে হয় যে এটা এই জন্য করা হয়েছে যেন, কারণ ইসলাম কিছুতেই ওই অন্য কোনো ধর্ম মানে অন্য ধর্মের সাথে বিয়েটা ওইভাবে একসেপ্টেড না ইসলাম ধর্মে। তো সেই ক্ষেত্রে মহিলাদের হাজবেন্ডকে অবশ্যই মুসলিম হতে হয় আমার মনে, এই জন্য যেটা আমি একটু আগে বলেছিলাম আপনাদেরকে, যে তখন সিভিল ম্যারেজে তখন দেখা যায় যে বাচ্চা আফটার ডেথ অফ দ্য ফাদার, বাচ্চাদের প্রপার্টি নিয়ে প্রবলেম হয়। সেই জন্যই বোধহয় যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে কিন্তু সেই ভদ্রলোকের সন্তানরা, যদি উনি আগে মারা যান, সন্তানরা কিন্তু ইসলাম ধর্ম অনুযায়ী প্রপার্টি পাবে। কিন্তু ঠিক তেমনি যদি উনি ধর্মের চেঞ্জ না করে, তাহলে কিন্তু তার সন্তানরা, উনি যেই ধর্মের হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, ওই ধর্ম যদি, বিশেষ করে একটা মেয়ে হয়, মেয়ে যদি হয় আর সেই মেয়ের বাবা যদি হিন্দু হয়, তাহলে কিন্তু সে কোনো প্রপার্টি পাবে না, একেবারেই কোনো প্রপার্টি পাবে না বাংলাদেশে যে হিন্দু আইন আছে সেই অনুযায়ী। তো এখন আর মুসলিমদের জন্য, মুসলিম পুরুষদের জন্য বলা হয়েছে ইউ ক্যান ম্যারি বুক অফ দ্য পিপল। দ্যাট মিনস একটা মুসলিম পুরুষ হিন্দু ছাড়া, বা যারা নাকি অন্য কিছু আইডল উপাসনা করে, এছাড়া যারা বুক অফ দ্য পিপল বলতে জু এবং খ্রিস্টান মহিলা বিয়ে করতে পারেন, তাদেরকে কিন্তু ধর্ম চেঞ্জ করতে হয় না। এগেইন আমার এখানে মনে হয় বিকজ উই অলওয়েজ থিঙ্ক যে বাচ্চারা বাবার ধর্মটাই পায়। তো সেই ক্ষেত্রে সেজন্য যদি বাবাটা মুসলিম হয় বা তার পার্টনার যিনি বিয়ে করবেন উনি যদি পুরুষ হয়, তাহলে তার ওয়াইফ যদি মুসলিম নাও হয় কোনো অসুবিধা হবে না সম্পত্তিগত ক্ষেত্রে। এটা হচ্ছে আমার ধারণা।
কিন্তু আপা এই ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হচ্ছে যে মার দিক থেকেও তো সন্তান কিছু উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়ে থাকে। তাহলে যদি এই জিনিসটা মানে শুধুমাত্র বাবার ধর্ম পাচ্ছে বিষয়টা এরকম, তাহলে মার ক্ষেত্রে বিষয়টা কি হচ্ছে? যদি মা হিন্দু হয় তাহলে মার সম্পত্তির ক্ষেত্রেও কি সন্তান কোন রকম প্রতিবন্ধকতার সামনাসামনি হচ্ছে? হ্যাঁ, হিন্দু আইনে কিন্তু মেয়েরা কোনো ইনহেরিট করে না কোনো প্রপার্টি প্যারেন্টস এর কাছ থেকে, হিন্দু আইন অনুযায়ী। আর খ্রিস্টান আইনে কিন্তু, বাংলাদেশে যে খ্রিস্টান আইনটা চালু আছে সেখানে কিন্তু এই সম্পত্তিগত নিয়ে কোনো প্রবলেম নাই, কারণ খ্রিস্টান আইনে ওরা যেটা প্র্যাকটিস করে সেটা হচ্ছে যে ওরা ছেলে মেয়ে সমান সমান পায়। মানে ওরা এরকম ভাবে পায়, ছেলে মেয়ে, একজন পুরুষ যদি মারা যায় তাহলে মা বাচ্চারা সবাই একই সমান, একই ইকুয়াল শেয়ার পাবে। ঠিক তেমনি যদি আমার জানা মতে, আমি বলছি খ্রিস্টান ধর্মের লটা, এবং যারা নাকি আর যদি সেই ক্ষেত্রে যদি বাবা মারা যায়, সরি, যদি মা মারা যায় তাহলে বাবার সম্পত্তি, বাবা হাজবেন্ড এবং সন্তানরা মায়ের সম্পত্তি ইকুয়াল শেয়ার পাবে। কিন্তু হিন্দু ধর্মে বাচ্চারা অ্যাকচুয়ালি কিছু ইনহেরিট করে না টিল নাও, বাংলাদেশের আইন অনুযায়ী, ছেলে ছাড়া। আচ্ছা, সেই ক্ষেত্রে মুসলিম আইনে, আমি একটু অন্য প্রসঙ্গে আসি আর কি, বিয়ের যে মুসলিম আইনে আমরা বলি সাধারণত যে একাধিক ছেলেদেরকে বিয়ের পারমিশন দেয়া হয়েছে। আসলে কি আইনও সেই পারমিশনটা দিয়েছে? এবং যে বলা হয় 4টা বিয়ে করাই যায়, আসলে কোনো ব্যাপার না, এই বিষয়টা নিয়ে আমি একটু বিস্তারিত জানতে চাচ্ছি, আইন কি বলে? আমি তাহলে শুধু আইনের মধ্যে থাকি, ধর্মীয় দিকটা না বলি, বাট যেহেতু এটা বলা হচ্ছে মুসলিম আইন, আমরাও কিন্তু ছোটবেলা জেনেছি যে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে, কিন্তু সেটা কিন্তু আমাদের ধর্ম থেকে এই কথাটা চলে এসছে আইনের মাঝে। ধর্মে কিন্তু বলা হয়েছে ম্যাক্সিমাম 4, 4টা বউ, চারটা বউ রাখতে পারবে। বাট সেখানে আবার বাট বলে একটা জিনিস আছে, যেটা আমরা ইচ্ছা করে জানি না, জানতে চাই না, বা সেটা আমরা প্রচার করি না সেখানে। কারণ তখন তো আর এরকম আইন ছিল না, মুসলিম লটা আমাদের প্রফেট যেটা বলে গেছেন, সেখানে বলে গেছেন রাসূলুল্লাহ যে তুমি তখনই একসাথে 4টা স্ত্রী রাখতে পারবে যদি তুমি 4টা স্ত্রীকে সমান ভাগে একই, মানে একই ইকুয়ালি, ইফ ইউ ক্যান ইকুয়ালি লাভ ইউর অল দ্য ওয়াইভস। বাট এটা তো সম্ভব না। একটা মানুষের পক্ষে 4টা বউকে, আমরা নিজেদের বাচ্চার কথাই চিন্তা করি সেটা, আপনি চিন্তা করে দেখেন, আমার নিজের ব্যক্তিগতভাবে 2টা মেয়ে, হয়তো বা দেখা যায় কোনো না কোনো মেয়েকে একসময় আমি একটু বেশি আদর করে ফেলছি। মা বাবাই অনেক সময় সন্তানদের ক্ষেত্রে কাউকে না কাউকে একটু বেশি আদর করে ফেলে। একটা হাজবেন্ডের পক্ষে তো সম্ভব না। আমাদের প্রফিটও আমি মনে করি উনি হয়তো ফিল করেছেন, কারণ আমরা দেখি, যদি প্রফিটের দিকে যাই, আইনটা আমি পরে বলছি, আমাদের প্রফিট কিন্তু যতদিন বিবি খাদিজা জীবিত ছিলেন উনি কিন্তু কখনো আর কোনো বিয়ে করেননি। ওনার কিন্তু এক স্ত্রী ছিল, যদিও তখন আরব দেশে বহু স্ত্রী, একটা ওদের কালচারটা এরকম যে অনেক বউ থাকবে, কিন্তু তারপরেও কিন্তু উনি বিবি খাদিজাকে ছেড়ে দেননি, বা উনি জীবিত থাকতে আর কোনো বিয়ে করেননি। উনি মারা গেছেন পরে, প্রফেট যখন বিয়ে করেছে, উনি অনেকগুলি বিয়ে করেছেন, কিন্তু উনি যখন বিয়ে করেছেন প্রত্যেকটার কিন্তু একটা রিজন ছিল, এই জন্য যে সেই রিজন গুলির ক্ষেত্রে আমরা, যেমন উনি বিধবা বিয়ে করেছেন টু সেট এক্সাম্পল। উনি যখন পুরুষদেরকে বলেছিলেন যে তোমরা একাধিক বিয়ে করবে, তখন কিন্তু রিজন ছিল যে অনেক যুদ্ধ হয়েছিল, যুদ্ধে অনেক পুরুষরা মারা গেছে, তখন সেই বিধবারা কোথায় যাবে, সেই জন্য একটা পুরুষকে 2-3টা স্ত্রীর অনুমতি উনি দিয়েছিলেন। কিন্তু ওনার বিদায় হজটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু সেখানে দেখা যাবে উনি আমাদেরকে ডিসকারেজ করেছেন বাই টেলিং যে মানে একটা লোককে একই সমানভাবে ইকুয়ালি ট্রিট করতে হবে তোমার বউকে। সেটা আমরা করি না। এটা আমরা না করে ওই কথাটা বাদ দিয়ে আমরা খালি বলি যে আমাদের প্রফেট বলে গেছেন একটা পুরুষ মানুষ একসাথে 4টা বউ রাখতে পারবে। এটা গেল ধর্ম, কারণ ওই জিনিসটা আমাদেরকে স্যুট করে বলতে। আমাদের যারা এখানে আছি আমরা, আমাদের স্যুট করে টু প্রিচ যে হ্যাঁ আমি পুরুষ, আমি 4টা বউ রাখতে পারবো। আর আইনে কিন্তু আমাদের বাংলাদেশে এখন বর্তমানে যে আইন আছে, কিছুতেই একসাথে একের অধিক স্ত্রী রাখতে পারে না। সেখানে কিন্তু বলা আছে যে যদি কোনো ব্যক্তি কোনো কারণে, দেয়ার শুড বি রিজন, মানে লজিক্যাল রিজন থাকতে হবে যে এই কারণে কেউ যদি বিয়ে করতে চায় তাহলে তার
প্রথম স্ত্রী, যেই স্ত্রী বর্তমান আছে, সেই স্ত্রীর পারমিশন ছাড়া সে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারবে না। এটাই কিন্তু আইন, কিন্তু সেটা আমরা কেউ সেই ক্ষেত্রে আপা যেটা বলার যে আমাদের দেশে মানে কাজের সূত্রেও আমরা দেখেছি যে যে বিয়েগুলো আসলে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই স্ত্রীর এখানে অনুমতি নেওয়ার স্বামী কোনো প্রয়োজনীয়তাই বোধ করে না প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যদি সে আইনগত জটিলতা এড়ানোর জন্য কেউ চেষ্টাও করে, সেক্ষেত্রে প্রথম স্ত্রীকে ভয় ভীতি দেখিয়ে এই ধরনের কনসেন্টটা নেওয়া হয়। তো এই ধরনের একটা সিচুয়েশনে যখন একজন স্ত্রী পড়বে, কারণ একটা স্ত্রী তো আসলে স্বভাবত চাইবে না যে তার হাজবেন্ড একটা বিয়ে করুক, তো এই ধরনের একটা যখন সার্কামস্টেন্সে সে পড়বে তখন তার কি করণীয় আপা? আইন তাকে কিভাবে সেক্ষেত্রে প্রোটেক্ট করবে বা সে আইনের কাছ থেকে কি পেতে পারে? সে অবশ্যই, সে যদি কমপ্লেন করে, কোন স্ত্রী যদি কমপ্লেন করে কোর্টে গিয়ে বলতে পারে, কিন্তু তাকে যথেষ্ট প্রমাণ দিতে হবে। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার কাজের অভিজ্ঞতা থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা আপনি বললেন সেটা অহরহ হচ্ছে। মানে আমার সামনেই একজন তার স্ত্রী একটা কাগজ এনে স্ট্রিট পারমিশন নিয়ে সে দ্বিতীয় বিয়ে করছে। তার কারণ কি বললো যে আমার বাচ্চা হয় না, তো সেই জন্য। তো প্রথম স্ত্রী ও বললো হ্যাঁ আমি চাই উনি বিয়ে করুক। হ্যাঁ, তখন ব্যাস ওরা সই টই করে দিয়ে চলে গেল। কিন্তু তার 2 দিন পরে প্রথম স্ত্রী, যেই স্ত্রী মহিলা আসছে, উনি কাঁদতে কাঁদতে আমার কাছে বললো যে আমি যদি এখন ওই সইটা না দিতাম, আমি আর কি মহিলাকে বলছি আপনি কি পাগল, আপনি সই দিচ্ছেন? তারপরে সে সই দিয়েছে। তো পরে এসে আমার কাছে সে বললো আমি যদি সইটা না দিতাম আমাকে তো বাড়ি থেকে বের করে দিত, আমি কোথায় যাব, আমার তো বাবা মার বাসায় যাওয়ার জায়গা নেই, সেই জন্য আমি আমাকে যদি একটু খাওয়া পড়া দেয়, থাকার জায়গা দেয়, সেই জন্যই আমি তাকে পারমিশন দিয়েছি। তো চিত্রটা এইরকম বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে। এখন হয়তোবা কিছুটা পাল্টেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চিত্রটা এইরকম। এবং কোন স্ত্রী যদি আসলে সাহস করে হাজবেন্ডের দ্বিতীয়, আর কিছু 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 চিত্র আছে যে হাজবেন্ড বিয়ে করেছে, স্ত্রী হয়তোবা জানে বা স্ত্রীকে লুকিয়ে বিয়ে করেছে, এবং দুই স্ত্রীকেই লুকাচ্ছে। সেকেন্ড স্ত্রীকে জানায় না যে আমার আরেক স্ত্রী বর্তমান আছে, বা হয়তোবা বলে যে হ্যাঁ আমার ওই স্ত্রীকে আমি ছেড়ে দিয়েছি, এই টাইপের বলে বিয়ে করে। কিন্তু যে কোনো স্ত্রী যদি বুঝতে পারে যে তার হাজবেন্ডের আরেকটা স্ত্রী আছে, সে যদি কোনো মতে প্রমাণটা গ্রহণ করতে পারে, তাইলেই কিন্তু সে কোর্টে গিয়ে কমপ্লেন করতে পারে বা মামলা করতে পারে যে আমার পারমিশন ছাড়া সে বিয়ে করেছে। তখন কিন্তু হাজবেন্ডকে ওয়ারেন্ট জারি করা হয় তাকে। কিন্তু যেটা আমি বলবো, বিচারটা, শাস্তিটা আর একটু কঠিন হওয়া উচিত। সেখানে খুবই কম পরিমাণের, খুবই ন্যূনতম একটা জরিমানা এবং অল্প কিছু দিনের জেল বা ইসে। আবার অনেক ক্ষেত্রে জাজ সাহেব হয়তো বললো যে শুধু জরিমানা দিয়ে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এখন কথা হচ্ছে যে শুধু জরিমানা এবং জেল দিয়ে যদি, যেমন ফর এক্সাম্পল যেটা আমি দেখেছি যে যখন নাকি মহিলাদের ওই যে কি বলে মোহরানার টাকাটা অনেক সময় যদি পে করতে না পারে, তখন সেই ক্ষেত্রে স্ত্রীকে কমপ্লেন করলে তখন তার একটা 3 মাসের জেল হয়, জেল হয়ে বের হয়ে আসে। এবং অনেক হাজবেন্ডরাই আছে বলে 3 মাসের জেল, মানে বিশেষ করে নিম্নবিত্তদের মধ্যে, ঠিক আছে আমি 3 মাসের জেল খাটবো, টাকাও দিব না। তো সেই ক্ষেত্রে কথা হচ্ছে যে শাস্তিগুলো আরেকটু বেশি করা উচিত। আর আরেকটা যে জিনিসটা আমার মনে হয়, এই যে আমি একটু আগে বললাম যে স্ত্রী যদি যখন বুঝতে পারে, আমি হয়তো বুঝতে পারছি যে এক্সকে আমার হাজবেন্ড বিয়ে করেছে, কিন্তু আমার কাছে তো প্রমাণ নাই, আমি কিভাবে কোর্টকে যে ডকুমেন্ট দিব, আমি কি ডকুমেন্ট দিব? এন্ড ইটস ভেরি ডিফিকাল্ট আমাদের দেশে সেই কাবিন বা রেজিস্ট্রেশনটা কোত্থেকে আমি সংগ্রহ করব। কারণ এরকমও হয়েছে, মনে করেন অনেক ট্রাক ড্রাইভাররা, বিশেষ করে এক ডিস্ট্রিক্টের ট্রাক ড্রাইভার আরেক ডিস্ট্রিক্টে যখন যায়, সে হয়তো ওই ডিস্ট্রিক্টে গিয়ে মিথ্যা তথ্য দিয়ে বিয়ে করে চলে আসছে, কিন্তু তার যে প্রথম স্ত্রী যে ঘরে আছে, সে তো কোন ডিস্ট্রিক্টে বিয়ে করেছে, কোত্থেকে সে কাবিন নামাটা খুঁজে পাবে? এইসব জটিলতা, আইনগত জটিলতা আমাদের রয়ে গেছে বলেই কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কি বলবো, ন্যায় বিচার থেকে বঞ্চিত হই। প্রথম স্ত্রী মানে দ্বিতীয় স্ত্রী যদি প্রথম স্ত্রীর কথা না জানে, সেক্ষেত্রে আপা কি হবে? মানে প্রথম স্ত্রীর তো একটা বিষয় থাকলো যে সে হয়তো মামলা করতে পারবে, কিন্তু প্রথম স্ত্রীকে না জানি যখন বিয়ে করছে,
প্রথম কথা হচ্ছে সেই বিয়েটা কি আইনত গ্রহণযোগ্য? যখন সে প্রথম স্ত্রীর অনুমতি নিচ্ছে না, বিয়ে করছে, আইনত গ্রহণযোগ্য কিনা, এবং সেই ক্ষেত্রে যখন জানছে না দ্বিতীয় স্ত্রী যে তার প্রথম স্ত্রীর কথা, তখন দ্বিতীয় স্ত্রীর কি করণীয় এবং আইন তাকে কিভাবে সহায়তা করতে পারে? আমি আপনার দুইটা ভাগে প্রশ্নটির উত্তর দিই। আপনি যেমন বললেন যে প্রথম স্ত্রীর পারমিশন ছাড়া যখন বিয়ে করে সেই বিয়েটা বৈধ কিনা। হ্যাঁ, বিয়েটা কিন্তু বৈধ। বিয়ের জন্য আপনি জানেন যে মুসলিম ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট। তো কন্ট্রাক্টে যা যা কিছু লাগে, সাক্ষী, দুইজন সাক্ষী, ঠিকানা, মোহরানা, এগুলো যদি ঠিক থাকে, কন্ট্রাক্টের যে নিয়ম বা বিয়ের যে নিয়ম সেটা যদি ঠিক থাকে, তাহলে বিয়েটা বৈধ। কিন্তু তার শাস্তি আছে, সে পানিশমেন্ট পাবে, এটুকুই, যে তার শাস্তি আছে। কিন্তু সেই শাস্তিটা নিশ্চিত করার জন্য যে যে ডকুমেন্টের প্রয়োজন, সেই ডকুমেন্ট আমি জোগাড় করতে পারছি না। আমি আপনাকে বুঝেছি, বিয়েটা কিন্তু অবৈধ হবে না, বিয়েটা বৈধ, কিন্তু তাকে তার জন্য পানিশমেন্ট আছে। সেই পানিশমেন্টে নেওয়ার জন্য যেই পথ ধরে আমাকে যেতে হবে, যে ডকুমেন্ট আমাকে জোগাড় করতে হবে, আমি কিন্তু সেটা জোগাড় করতে পারছি না। কাজেই দেখা যাচ্ছে বিয়েটা তো অবৈধ না, বিয়েটা তো বৈধ রয়েই যাচ্ছে। হ্যাঁ, আর আমি কোনো কাগজও জোগাড় করতে পারছি না, স্বামীকে শাস্তিও দিতে পারছি না। এখনকার সিচুয়েশনটা এরকম। আর যে দ্বিতীয় স্ত্রীর কথা বললেন, এখন দ্বিতীয় স্ত্রীর কথাটা আমি বলি যে এটা ডিপেন্ড করবে, ভ্যারি করবে, কারণ তার বিয়েটাও বৈধ। এখন সে যদি মনে করে, দ্বিতীয় স্ত্রী যদি মনে করে যে আমার আমি না জেনে বিয়ে করেছি, তো এটা আমার করণীয় কিছু নাই, সেটা ভুল ধারণা। তাহলে সে কিন্তু তখন যদি চায়, সে তার হাজবেন্ডকে তালাক দিতে পারে এবং তার বিরুদ্ধে ফ্রডুলেন্ট অ্যাক্টের আন্ডারে মামলা করতে পারে। যদি আইনের কথা বলেন, ফ্রডুলেন্ট বিকজ সে তো ধোকা দিয়ে তাকে বিয়ে করছে, তার কাছে লুকিয়েছে, প্রতারণা করে বিয়ে করেছে, কাজে প্রতারণার মামলা আনতে পারে। আর তার যে স্ত্রী, তাকে যে বিয়ে করে, তার বিরুদ্ধে কম্পেনসেশনের মামলা আনতে পারে। সেইভাবে করে তার মামলা করে, যদি সে ততটা স্ট্রং মহিলা হয়। আই এম টকিং অ্যাবাউট দ্য সেকেন্ড ওয়াইফ। হ্যাঁ, আর সেক্ষেত্রে প্রথমে আমি বলিনি, এবং এই ক্ষেত্রে এটাও আমি বলতে পারি যে ফার্স্ট ওয়াইফ, সেও যদি খুব স্ট্রং হয়, তার যদি সেই সামর্থ্য থাকে, তাহলে তারও উচিত, সেও কিন্তু চাইলে, যদি মনে করে, অনেক ক্ষেত্রে করেও, খুব একটা সফল হয় না, কিন্তু তারপরেও করতে করতে হয়তো মানুষ সফল হবে। বিশেষ করে যখন অনেক পরে, দীর্ঘদিন সংসারের পরে যদি কেউ ডিভোর্স করে, তখন কিন্তু অনেক ক্ষেত্রে স্ত্রীরা যে তার যে লাইফ, তার যে সময় কেটে গেল, 50 বছর 40 বছর বয়স পার হওয়ার পরে যদি তাদের ডিভোর্স হয়, সেক্ষেত্রে কিন্তু তারা একটা চেষ্টা করে দেখতে পারে কম্পেনসেশনের মামলা, যে এই যে আমি এতটুকু করলাম, এত দূর গেলাম, সেই ক্ষেত্রে আমার কি হয়েছে। কারণ একটা মামলা দিয়ে শুরু হলেই না, প্রিসিডেন্স যদি হয়, কখনো যদি কোনো জজ সাহেব আমার পক্ষে একটা রায় দিয়ে দেন, তাইলে কিন্তু তখন এই একটা মামলার জন্য আরো 10টা মহিলা সেই সুফলটা ভোগ করতে পারে। কারণ আমার মনে হয় কম্পেনসেশনের মামলাটা করলে হয়তোবা টিকে যেতে পারে। কিন্তু প্রথম স্ত্রী কিন্তু খালি ওইটুকুই, মানে বর্তমান আইনে শুধু ওইটুকুই আমার মানে আমার অধিকার, যে আমি তার বিরুদ্ধে কমপ্লেন করতে পারবো যে আমাকে না জানিয়ে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেছে, এবং তার জন্য কোর্ট সেই নিয়ম মাফিক একটা জরিমানা এবং জেল দিবে স্বামীকে, এইটুকুই। আপা, এই ক্ষেত্রে মানে পুরুষের একাধিক বিয়ের যে বিষয়টা, এখন যদি স্ত্রী বিয়ে করতে চায়, মানে সাধারণত আমি আমার কাজের অভিজ্ঞতা যেটা দেখেছি, যে এই ধরনের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে স্বামীরা সাধারণত বলে থাকে যে প্রথম স্ত্রীর সন্তান হয় না। আপনি যেটা বললেন, এটা খুব একটা কমন একটা এক্সকিউজ। তো যদি এখন কোন স্ত্রী বলে যে আমার স্বামীর কারণে আমার সন্তান হচ্ছে না, এবং সে আসলে আরেকটা বিয়ে করতে চাচ্ছে, এই ধরনের বিষয়ে সে কিভাবে আসলে বিয়েটা করতে পারে কিনা, অথবা মুসলিম আইন এই ক্ষেত্রে কি বলে? আচ্ছা, এই ক্ষেত্রে মুসলিম আইন কিন্তু খুব ক্লিয়ার। আমার স্বামী যদি যে কোনো কারণে অসুস্থ থাকে, আর এটা তো একটা খুব বিরাট বড় একটা ব্যাপার, আমি মা হতে চাচ্ছি কিন্তু আমি পারছি না, হ্যাঁ, সেক্ষেত্রে, কারণ অ্যাকচুয়ালি
পশ্চিমা জগতেও সাধারণত একটা মহিলা একসাথে দুইটা স্বামী রাখতে পারে না। সেই জন্য যেহেতু রাখতে পারে না, সেই জন্য প্রথম সেই স্ত্রী তার স্বামীকে প্রথমে তালাক দিবে, তালাক দিয়ে she can always get married, মানে রিম্যারি, কাউকে সে পছন্দ করে সেখানে সে বিয়ে করতে পারবে। এখানে আমি ছোট্ট একটা কথা বলি, অ্যাকচুয়ালি এটা আমি আগে থেকে শুনেছি, যারা ডক্টর তারা হয়তো আমার চাইতে বেশি জানবেন, তারপরেও আমি বলছি কথাটা, যেহেতু আমি সেভাবে শুনেছি। আমি শুনেছি, মানে আমার যখন আমি ইয়াং ছিলাম আমার প্রায়ই একটা প্রশ্ন থাকতো যে মানে নিজের কাছে, বা অনেক সময় হয়তো খোলামেলা যাদের সাথে আমি ফ্রি ছিলাম তাদেরকে আমি জিজ্ঞেস করতাম যে একটা পুরুষ যদি দুইটা মেয়ে রাখতে পারে, একটা মেয়ে কেন দুইটা পুরুষ রাখতে পারে না? তো তখন আমি যেটা শুনেছি, আমি জানি না এটা সত্যতা কতটুকু, বাট হয়তোবা সত্যি, যে there are some medical reason or scientific reason যে একটা মহিলা if she have sex at the same time with two male, তাহলে তখন তারই কোনো ওই venereal disease হয়ে যায়। এটার জন্যই নাকি একসাথে সাধারণত একাধিক পুরুষের সাথে একটা মহিলা একাধিক সম্পর্ক, মানে একাধিক পুরুষের সাথে সম্পর্ক at the same time করাটা ঠিক না। ওই জন্যই আপনি দেখেন, হয়তোবা কথাটা সত্যতা আছে, আমি ওইভাবে কোনো মেডিকেল কোথাও আমি যাইনি বা জানি না, কিন্তু যেটা আমি জানি সেটাই আমি শেয়ার করলাম, যে কারণ এটা হয়তোবা সত্যি হলে হতেও পারে। কারণ যারা নাকি অনেক সময় ধরেন যাদের পেশা হচ্ছে যৌনকর্মী হিসাবে, তারা কিন্তু আমাদের দেশে বিশেষ করে অনেক সময় এই ধরনের অসুখে ভুগেছেন। কারণ যারা নাকি যেই ধরনের তাদের যারা কাস্টমার থাকে, যে ধরনের সেফটি নেওয়ার কথা সেটা তারা মানে না বলে তারা অনেক সময় বিভিন্ন ধরনের অসুখে ভুগে। সেজন্যই কথাটা হয়তোবা যুক্তিসঙ্গত, আমি জানি না। তবে একটা মহিলা কোনো, আপনি খেয়াল করে দেখেন পশ্চিমা দেশেও কিন্তু একটা মহিলার একসাথে দুটা স্বামী নেই। সেই জন্য সেই ক্ষেত্রে একটা মহিলা যখন তার হাজবেন্ড, শুধু কিন্তু যে পুরুষত্বহীন সেটা না, শুধু যদি এরকমও হয় যে হাজবেন্ডটা পাগল হয়ে গেছে, মেন্টালি ইমব্যালেন্স, এমনকি এটাও সত্যি, এটা আমাদের বারবার বলা আছে যে যার নাকি সামর্থ্য নাই স্ত্রীকে পালার বা স্ত্রীকে ভরণ পোষণ, তাকেও বিয়ে করতে মানা করেছে আমাদের প্রফেট। আমাদের প্রফেট বলেছে যে তুমি যদি নিজে মানে সামর্থ্যবান না হও, তবে তুমি তোমার রিপু দমন করো, এ কথা বলা আছে। কাজে কেন বলেছেন? তার মানে যে আমার ইচ্ছে হলো আমি বিয়ে করলাম, 4টা বাচ্চা পয়দা করলাম, খাওয়াতে পারি না? সেখানেও সেই ক্ষেত্রেও কিন্তু স্ত্রী এই দিয়ে হাজবেন্ডকে ত্যাগ করতে পারে। যদিও হয়তো বা আমরা তখন আমার বলবো যে মহিলাটা কেমন, হাজবেন্ডটা এত ভালোবাসে, টাকা পয়সার জন্য হাজবেন্ডকে ছেড়ে দিল। বাট যে আমি যখন পেটে, যখন আমার খাওয়া না থাকবে, তখন আমাকে সেটাই করতে হবে, কারণ আমাকে কেউ খাওয়া দিচ্ছে না। কাজে আমরাও কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় হয়তোবা অধিকার আছে, আমরা আমাদের পারিপার্শ্বিকতার কারণে আমরা সেই আমাদের অধিকারটাও খাটাতে পারি না বা আমরা প্রয়োগ করি না। তালাকের বিষয়টা, বিচ্ছেদের বিষয়টা যেহেতু আসলো, এবার যে স্বামী আসলে আমরা ছোটবেলাতেও যেটা বিভিন্ন অ্যাডভার্টাইজে তখন দেখতাম যে তালাক 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 মুখে বলে দিল যখন ইচ্ছা তখন। তো মানে সে কি আসলে ইচ্ছা করলেই যখন খুশি তালাক দিতে পারে, নাকি কোন কোন গ্রাউন্ডে আসলে একজন স্বামী মুসলিম আইনে তার স্ত্রীকে বৈধভাবে তালাক দিতে পারে, বা কিভাবে তালাকের এই প্রক্রিয়াটা ঘটে? আপা আচ্ছা, আমি একটা বলবো যে আমাদের দেশে, বাংলাদেশ তৎকালীন পাকিস্তান ছিল বা যেটাই ছিল, সেইখানে কিন্তু আমাদের দেশে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আগে, আমাদের এই তখন তো 2টা পাকিস্তান, মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে শুধু পাকিস্তানে একটা বিরাট বড় আইন যেটা হয়েছিল, যে আমরা সবাই যে 1961 সনের যে মুসলিম পারিবারিক আইন 1961 সন, সেখানে কিন্তু 2-3টা জিনিস আমাদেরকে সেই আইনটা দিয়েছে। একটা হচ্ছে মেয়েদেরকে ডিভোর্স দেওয়ার রাইট দিয়েছে, আর তারপরে সেকেন্ডলি বলেছে যে মহিলাদেরকে
যখন ইচ্ছা তখন আর কি মহিলাকে যেহেতু ডিভোর্স দেওয়ার রাইট দেওয়া হয়েছে সেই আইনে, এটা একটা বলা হয়েছে। আরেকটা বলা হয়েছে সেটা যদি এটার সাথে না, সেটা হচ্ছে উত্তরাধিকার আইনের সাথে একটা জড়িত। আপনি শুনেছেন কিনা আমি জানি না, আগে এককালে বাবা বেঁচে থাকতে যদি তার ছেলে মারা যেত তাহলে নাতিরা না শরিক হয়ে যেত, নাতিরা তার মানে কোনো সম্পত্তি পেত না। যেই বাবাটা মারা গেছে তার ছোট শিশু সন্তানরা সেই বাবার কোনো সম্পত্তি পেত না, না শরিক বলে দিত। কিন্তু ওই 61 সনের আইনে কিন্তু বলেছে যে দাদা যখন বেঁচে আছে, বাবা মারা গেছে, সেই নাতিরা তার বাবা যতটুকু সম্পত্তি পেত তার দাদার কাছ থেকে, সেই নাতিরা একই পরিমাণের সম্পত্তি পাবে। কাজে তাদেরকে কিন্তু নাহক করে নাই। এটাও কিন্তু ইসলামিক আইন বলেন, মুসলিম আইন বলেন, সেটা অনেক পর্যালোচনা করেই সেই সেটা করেছিল, আইনগুলি করেছিল। তো এই 61 সনের মুসলিম পারিবারিক আইনে যে আমাদের যে রিফর্মটা এনেছিল, সেখানে কিন্তু যে বলা হয়েছে যে একটা মহিলা আমরা তালাক দিতে পারি। তারপরে 2 নম্বর, সে তখন আমাদের বিয়ে রেজিস্ট্রেশন আরম্ভ হয়েছে। এর আগে কিন্তু বিয়ে রেজিস্ট্রেশন হতো না। তো কাজেই যখন বিয়ে অ্যান্ড ডিভোর্স এই দুইটার রেজিস্ট্রেশন সে তখন থেকে আরম্ভ হয়েছে, তালাক ও বিবাহ। এবং যার জন্য ওই যে রেজিস্ট্রার, ম্যারেজ রেজিস্ট্রার যারা, তারা কিন্তু ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রার। হ্যাঁ, সেখানে এই সিস্টেমটা তখন থেকে আরম্ভ হয়েছে। কাজে মুখে খালি তালাক 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 এটা চলে গেছে, মনে করেন আমার মনে হয় 50s-এই সেই জিনিসটা শেষ হয়ে গেছে। এরপরে গ্রামে গঞ্জে অনেকদিন ছিল, কিন্তু এখন আর সেটা সম্ভব না। কারণ এখনকার মেয়েরা, মহিলারা যথেষ্ট জেনেছে যে না, শুধু তালাক তালাক বললে হবে না। এমনকি কাজীর অফিসের তারাও কিন্তু অনেক কেয়ারফুল হয়ে গেছে, যারা কাজী আছেন এখন, ম্যারেজ রেজিস্ট্রার আছেন, তারাও অনেক কেয়ারফুল হয়েছেন। তারাও এইসব ব্যাপারে একটু খেয়াল রাখেন যে শুধু তালাক তালাক বললে তালাক দেওয়া যায় না। তালাক দিতে গেলে যদি আমি আমাদের 61 সনের পারিবারিক এটাও না দেখি, আমি যদি শুধু শরিয়া আইন ফলো করতে চাই, শরিয়া আইনে কি বলেছে? স্পষ্ট বলেছে, আমাদের কোরআন শরীফে যদি সূরা তালাক পড়েন, সূরা তালাকে কিন্তু বলা আছে, আল্লাহ তাআলা নিজে বলেছেন যে তালাক হচ্ছে এমন একটা শব্দ, সমস্ত হালাল শব্দের মধ্যে সবচেয়ে ঘৃণিত শব্দ আমার কাছে তালাক। তারপরেও আমি তালাক দিয়েছি। এজন্য, কেননা দুটা নারী পুরুষ, দুই জায়গার মানুষ যখন একসাথে থাকতে থাকতে সম্পর্কটা এতই তিক্ততায় পর্যায়ে চলে যায় যে একজন আরেকজনকে মেরে ফেলার উপক্রম হয়, তখন তাদের জন্য তালাকই সবচেয়ে উত্তম, তোমরা আলাদা হয়ে যাও। তো এই জিনিসটা বলেছে, এবং সেখানে তখন প্রসেস বলে দেওয়া আছে। এই যে আমরা বলি যে 90 ডেজ লাগবে আমাদের এখনকার আইনে, 90 ডেজ কেন বলে? 90 ডেজ এই জন্য বলে, নাম্বার 1 হচ্ছে যে যখন ইয়াং একটা মহিলার যদি আসলে ডিভোর্স হয়, অ্যান্ড ইফ শি ইজ প্রেগনেন্ট, প্রেগনেন্সিটা কিন্তু আপনার কনফার্ম হওয়ার জন্য অ্যাটলিস্ট 6 উইকস সময় লাগে। এবং আগেকার দিনে তো সেটা ছিল না, তো তখন মনে করেন 3 মাস গেলে তারপরে হয়তো বুঝতে পারতো যে বাচ্চা পেটে কিনা। এখন এই মহিলাটাকে ডিভোর্স দিয়ে দিলে, তারপর তো আমাদের ধর্মে আছে যে তোমরা আবার বিয়ে করো, 90 ডেজ ওয়েট করতে বলে। একটা হাজবেন্ড মারা গেলেও বলে যে 3 মাস ওয়েট করতে, ইদ্দাত কালীন বলে। হাজবেন্ড মারা গেলে আবার ডিভোর্স হলেও বলে। কেন বলে? বিকজ অফ যে ওয়েদার শি ইজ প্রেগনেন্ট, আর প্রেগনেন্ট যদি হয়, হু ইজ দ্য ফাদার অফ দ্যাট চাইল্ড, এই দুইটা জিনিস নিশ্চিত করার জন্য বলা হয়েছে। তো এই যে তালাক 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 3 তালাক দিলাম সাথে সাথে তালাক হয়ে যাবে তা না। কারণ যদি একটা প্রেগনেন্ট মহিলা যদি 3 মাস পরে দেখা যায় শি ইজ প্রেগনেন্ট, তখন কিন্তু তালাকটা এফেক্টিভ হবে না যতদিন ওই বাচ্চাটা না হয়। বাচ্চাটা হওয়ার পরে, বাচ্চাটা হতে যা খরচ লাগবে, যা কিছু লাগবে, সব সেই বাবাকে বেয়ার করতে হবে। এবং বাচ্চা হওয়ার পরেই কিন্তু তালাকটা এফেক্টিভ হবে, যেটা আমরা অনেকে অনেক সময় জানি না বা মানতে চাই না। এটা গেল 1 নম্বর। 2 নম্বর আমাদেরকে কি বলেছে? বলেছে তোমাদের যখন স্বামী স্ত্রীর বনিবনা না হয়, তোমরা প্রথমে, আমি ধর্মের দিক থেকে বলছি, তোমরা প্রথমে আলাদা বিছানায় থাকো, প্রথম 1 মাস আলাদা বিছানায় থাকো। তারপরেও যদি একজনের প্রতি আরেকজনের মায়া মহব্বত না হয়, তোমরা 2 জন একই ছাদে 2 ঘরে থাকো আরো 1 মাস। তারপরেও যদি না হয়, তখন 3rd মান্থে গিয়ে বউকে বলে যে তুমি তোমার মানে 2 জন আলাদা বাসায় থাকো আরো 1 মাস। তারপরে যদি না হয়, দেন ইটস ফাইনাল, তার মানে আমার তার প্রতি কোনো মহব্বত নেই, সেজন্য আলাদা হয়ে যেতে। তাহলে তখন আমাদের ধর্মে সেটা বলেছে। আর এখন এই 2021 সালে কি করে তালাক 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 বললে হবে? এটা তো সম্ভব না। আর আরেকটা জিনিস,
তখনকার দিনের লাইফস্টাইল এখনকার লাইফস্টাইল ইজ নট দ্য সেম। তখনকার দিনে একটা মেয়েকে তার ভাই, তার বাবা, তার চাচা, তার মামা তারা দেখতো, এখন কি তাই দেখে? এখন তো অনেক সময় নিজের হাজবেন্ডই দেখে না, নিজের সন্তানরাই মাকে দেখে না। তাহলে কেমন করে একটা মেয়েকে শুধু খালি হাতে বিদায় করবে? সেটা তো হয় না। সেই জন্য কিন্তু আপনি দেখবেন এখনকার কোর্টও, বাংলাদেশ, আমি এটা বলবো, আই মাস্ট সে, কোর্টরা অনেক কেয়ারফুল, তারাও অনেক সচেতন হয়েছেন এবং ওনারা মানবিকতার সাথেই দেখেন যদি মামলা কোর্ট পর্যন্ত যায়, তবে সেই ক্ষেত্রে মহিলা যেন শূন্য হাতে ফেরত না হয়, মহিলা যেন, মহিলার প্রাপ্যটা কি? প্রাপ্য হচ্ছে তার যে কি বলে, তার মোহরানার টাকাটা এবং ইদ্যৎকালীন পয়সা। শুধু ইদ্যৎকালীন হচ্ছে যদি ডিভোর্স, আর যদি বিফোর ডিভোর্স সে যদি অনেকদিন বাবার সেপারেশনে থাকে, তাহলে যখন থেকে সেপারেশনে থাকে সেই তখনকার থেকে তার মেইনটেনেন্সের পয়সাটা দিতে হবে হাজবেন্ডকে, ওইভাবে করে দিতে হবে আইন অনুযায়ী। এখন কথা হচ্ছে যে কতটা মামলা পর্যন্ত যায় সেটার উপরও নির্ভর করে, কারণ যারা একেবারে গ্রামের তারা তো সেটা পারে না। গ্রামে দেখা যায় নিজেরা বিচার বসিয়ে এককালীন হয়তো একটা টাকা বউয়ের হাতে তুলে দেয়, বউ তখন তো সেটা নিয়ে চলে যেতে হয় বা চলে যায়। এবং এছাড়া আরেকটা জিনিস আমি যেটা বলবো, আমাদের ধর্মে যে মোহরানার কথাটা, যদিও আপনারা মোহরানার কথাটা আনেননি, কিন্তু আমিই বলছি, মোহরানাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই জন্য আমরা সবসময় কিন্তু মোহরানাকে তালাকের সাথে এক করে ফেলি। আমাদের বুঝতে হবে মোহরানাটা ইজ নাথিং টু ডু উইথ ডিভোর্স, ইটস ভেরি মাচ মানে অ্যাকচুয়ালি ইট ইজ উইথ ওয়েডিং। এটা বিয়ের সময়, ম্যারেজের সময়ের জিনিস, এটার সাথে তালাকের কোনো সম্পর্ক নাই। এটা বলা হয়েছে যখন একটা নারী পুরুষ বিয়ে করবে, পুরুষ বা হাজবেন্ড তার ওয়াইফকে সম্মান স্বরূপ, ইট ইজ নাথিং যে আমাকে বিক্রি করে ফেলবে কিছু, আমাকে সম্মান স্বরূপ যে আমি যে এগ্রি করেছি, যখন আমাকে আমার যে এজিনটা নেয়, আমাদের ভাষায় আমরা যে বলি যে বিয়ের যে এজিনটা নেয়, সেই এজিন যদি আমি কবুল করি, কবুল করার সাথে সাথে আমাকে সেই মোহরানার টাকাটা আমার দেওয়া উচিত। কিন্তু আমরা কি সেটা মানি? আমরা মানি না। আমরা মেয়ের বাবারা কি করি, একটা ফ্যাট অ্যামাউন্ট, পারলে 1 কোটি টাকা মোহরানা রাখি, কিন্তু আমরা কখনো চিন্তা করি এই 1 কোটি টাকা দিয়ে একটা বিয়ে টিকিয়ে রাখা যায়? নাম্বার 1। নাম্বার 2, যে এই 1 কোটি টাকাটা কি আমি উদ্ধার করতে পারবো? কখনোই না। সেটা উদ্ধার করতে গেলে আরো 1 কোটি আমার খরচ হয়ে যাবে মনে হয়। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে বিয়েতে যখন আমরা বিয়ের এগুলো, আমাদের যারাই আমরা বিয়ে করি না কেন, বিশেষ করে প্যারেন্টসদেরও কিন্তু আমাদের এই আইনগুলি সম্বন্ধে একটু জেনে তারপরে মেয়েকে বা ছেলেকে বিয়ে দেওয়া উচিত। একটা প্রশ্ন আপা এসেছে যে কোন কোন গ্রাউন্ডে আসলে আমরা পুরুষের তালাক নিয়ে বলছিলাম, যে একজন নারী তালাক যদি চান তাহলে কোন গ্রাউন্ড গুলার উপরে ভিত্তি করে উনি তালাক চাইতে পারেন। তবে আরেকটা যেটা একটু যোগ করার আপা, এটার আগে আসলে আমার কাছে মনে হয়েছে যে আমরা যে নিকাহনামার যে 18 নং ঘরটাতে যে আমরা দেখি যে স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করেছেন, তো এইখানে যে বিষয়টা মানে স্বামী স্ত্রীকে অর্পণ করছেন, এই বিষয়টা আসলে একটু খোলাসা, মানে বিয়ে হয়নি তার আগে অর্পণের বিষয়টা চলে আসছে। তো স্ত্রী তো ইচ্ছা করলে, এরকম কোনো ঘর নেই যে স্ত্রী তাকে স্বামীকেও তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করেছেন, বোধ অর্পণ করেছেন, বিষয়টা এরকম না। আমার প্রশ্নটা হচ্ছে এখানে শুধু স্ত্রীকে করছেন, তো এটি শুধুমাত্র কেন স্ত্রীর জন্য মুসলিম আইন অনুযায়ী, কেন শুধু স্বামীর জন্য না? এবং যখন ও পাচ্ছে তালাক প্রদান করার ক্ষমতাটা, যদি সে না পায় তখন সে কি করবে, সেই বিষয়টাও আপা একটু, এই 3টা প্রশ্ন আপনি রিলেটিভ করে একটু বিস্তারিত করে বলুন। ওকে, আচ্ছা, আমি ভাগ ভাগ করে বলছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আবার আমাকে করবেন, আই ডোন্ট মাইন্ড। আমি তালাকের কথাটা প্রথম আসি, যে আপনি যেটা বললেন যে 18 নম্বর কলামে লেখা আছে যে শুধুমাত্র যে স্বামী তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করিয়াছে কিনা, করিয়া থাকলে কারণগুলো বলতে হয় যে হ্যাঁ করেছে বা না। এটা এখন কথা হয়েছে যে স্বামী, কারণ আমি বলছি এটা তো আমাদের একটা ধর্মীয় আইন, ইসলাম ধর্মে। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাকে একটু বলি, আর কোন রিলিজনে কিন্তু ডিভোর্স নাই। রিলিজনে
খ্রিস্টান বলেন, হিন্দু আইন বলেন, খ্রিস্টানিটি বলেন, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ তো বাংলাদেশে হিন্দুদেরটাই ইসে করে, সেখানে কিন্তু মানে আপনাকে অবশ্যই ইসে করতে হয় যে ইসলামে শুধু পুরুষদেরই তৎকালীন যখন আমাদের যে ধর্ম এসেছিল, আপনি চিন্তা করে দেখেন, যখন আরব দেশে যখন ইসলাম ধর্মটা আসলো, তখন কিন্তু মেয়েদের কোনো রাইট ছিল না। মেয়ে জন্ম নিলে জীবন্ত মেয়েদেরকে কবর দিয়ে দিত, মেয়েরা কোনো প্রপার্টি পেত না। কাজে ইসলাম ধর্মটা যখন আসলো, ইটস রেভলিউশনারি, একটা রেভলিউশন মনে করেন, যে মেয়েদের রাইট হলো ডিভোর্স, যখন তখন শুধু পুরুষদেরই তালাক, এবং মেয়েদেরকে কোনো তালাক ওইরকম না, যখন ইচ্ছা তখন বের করে দিত। তার কিছু কিছু রাইট দিল, মোহরানার টাকা দিতে হবে, এই করতে হবে, সেই করতে, অনেক কিছু করে মেয়েদের অনেক রাইট, মেয়েদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করলো, যেন মেয়েদেরকে প্রপার সম্মান দেওয়া হয়। সেটার উপর ভিত্তি করে চলে আসছে। যখন আমাদের, যেটা আমি বললাম 1961-এ যেটা এসেছিল, তখনই কিন্তু এই উপমহাদেশের এসে আর কেউ কোনো মহিলারা তালাক দিতে পারতো না, শুধু এখানেই দেওয়া হয়েছিল, এবং এটাও বেস করেছে ইসলাম ধর্মের উপরে। যখন আমরা আমাদের সেই আগের কথা বলছি প্রফেটের সময় তো শুধু মহিলারাই বা পুরুষরাই তালাক দিতে পারতো। তো এটা ছোট্ট একটা হাদিস, যে একটা মহিলা তখন গেছিল প্রফেটের কাছে, গিয়ে বলল যে আমি আর ইয়ে করতে চাই না, আমার এই স্বামীকে আমার আর ভালো লাগে না, আমি তার সাথে আর সংসার করতে চাই না। তখন প্রফেট বললেন যে তুমি কিছুদিন পরে আসো, 2 দিন পরে এসো, আমাকে চিন্তা করতে দাও। তারপরে যখন সে মহিলা আসলো, উনি তখন জিজ্ঞেস করলেন, এটার অনেকগুলি কারণ আমি আপনাকে আবার পরে এক্সপ্লেন করব। উনি তখন সে মহিলাকে জিজ্ঞেস করলেন যে তোমার মোহরানা হিসাবে তোমার স্বামী কি তোমাকে কিছু দিয়েছিল? তো বললো যে হ্যাঁ, আমাকে একটা খেজুর বাগান দিয়েছিল। তো বললো যে তুমি সেই খেজুর বাগানটা তোমার স্বামীকে ফেরত দিয়ে দাও, দিয়ে ওনার কাছে বলো যে আমি আর তোমার সংসার করব না। এই যে কথাটা বলেছিল, এবং সেই স্বামীকে ডেকেও প্রফেট বুঝিয়ে বললো যে সে যেহেতু তোমাকে আর চাচ্ছে না, তুমি তাকে মুক্তি দাও। তো এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের একটা বলে খোলা তালাক, যে উভয় সম্মতিতে তালাক হচ্ছে, ওইটার উপর বেস করে, এই রাসূলুল্লাহর এই হাদিসটার উপরে বেস করে। কিন্তু আপনি দেখবেন অনেক ক্ষেত্রে আমাদের দেশে বলে মহিলারা তালাক দিলে ও মোহরানা পাবে না। এটা একটা ভুল ধারণা। তালাক যেই দেখ না কেন, মোহরানা কিন্তু আমার বিয়ের সময় গিফট দিয়েছে, আমি তালাক দেই বা আমার হাজবেন্ড তালাক দেয়, ওইটার কেউ সে ফেরত পাবে না। কিন্তু আমরা তো পাই না আসলে টাকাটা পাই না বলে যখন মোহরানা তালাক হয়ে যায়, তখন আমরা ফাইট করতে থাকি, যাই আমার টাকা দাও, এরকমের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এই 18 নম্বর কলমে ওইটার উপর ভিত্তি করে, যেহেতু অ্যাকচুয়ালি পুরুষদেরকে বলা হয়েছে যে তারা ডিভোর্স করতে পারবে, তো কাজেই এককভাবে ক্ষমতাটা পুরুষেরই ছিল। আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদেরকে প্রফেট, আমাদের আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তুমি যখন কোনো নারীকে না রাখবে, কিন্তু সেগুলো আমরা কিছু ফলো করি না, কিন্তু আমরা খালি ওই জিনিসটাই ফলো করি, কিন্তু সাথে যেগুলো আরো বলে দিচ্ছে সেটা ফলো করি না। বলেছে তুমি যখন কাউকে তালাক, সূরা নূরে বলা আছে, তুমি যদি কাউকে ত্যাগ করো তোমার স্ত্রীকে, হে মুমিন বান্দাগণ, তুমি সেই তোমার স্ত্রীকে প্রাপ্য সম্মান সহকারে তুমি তাকে বিদায় করবে, তাকে মানে যাতা ভাবে বিদায় করবে না। কিন্তু এটা আমরা কয়জন মানি? আমরা মানি না। তা এখন কথা হচ্ছে, যেহেতু আমাদের ধর্ম অনুযায়ী, বারবার আমি বলছি যে মুসলিম ফ্যামিলি ল এর আইনটা, হ্যাঁ, এটা তো আর সেকুলার কোনো কিছু না। এই আইনের আন্ডারে হিন্দুরা বা খ্রিস্টানরা কোনো সুবিধা পাবে না। যেহেতু মুসলিম তো ফ্যামিলি ল, সেজন্য ধর্মের আঙ্গিকেই সেটা করা হয়েছে যে হাজবেন্ড ওয়াইফকে ক্ষমতা দিয়েছে কিনা। এবং কিন্তু সেখানে আরেকটা জিনিস করা হয়েছে, এখন কিন্তু এটা মাস্ট, ক্ষমতা দিতেই হবে, দিয়েছে কিনা প্রশ্ন না, ওইখানে কাজীদেরকে বলাই আছে যে তোমরা ওই তালাকের তাওফিজ দিতেই হবে, যে স্ত্রীর হাজবেন্ডকে তালাক দিতেই হবে, তালাক দেওয়ার ক্ষমতা দিতে হবে স্ত্রীকে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, যেটা আমি আরেকটা বলি, যে কারণ কি, যে ওয়াইফ কি কি কারণে দিতে পারে। ওয়াইফ কিন্তু একটা হাজবেন্ড যেই কারণে দিতে পারবে না, মানে দিতে পারে স্ত্রীকে তালাক, একই রকম কারণে হাজবেন্ডকে তালাক দিতে পারে। মনের অমিল হয়েছে, হাজবেন্ড নির্যাতন করছে, হাজবেন্ড পরনারীতে আসক্ত, হাজবেন্ড চরিত্রহীন, হাজবেন্ড অসুস্থ, হাজবেন্ড আমার খাওয়া পড়া দিতে পারে না, এই প্রত্যেকটা কারণে একটা মহিলা তার হাজবেন্ডকে
তালাক দিতে পারে। এবং মনের অমিলটাই কিন্তু আমাদের ধর্মে বেশিরভাগ ক্ষেত্রে বলা হচ্ছে যে মনের অমিল। কিন্তু পুরুষরা এটাকে পুরাপুরি মিসইউজ করছে। আমি সরি, উইথ ডিউ রেসপেক্ট, মিসইউজ করছে। সব পুরুষ না, যারাই করছে তারা মিসইউজ করছে। তারা এই মনের অমিলকে তারা স্বেচ্ছাচারিতা করে তারা বহু নারীতে আসক্ত থেকে তারা ওয়াইফকে তালাক দেয় এবং তখন বলে যে মনের অমিল। এটাই বলছে, এটাই তো। কাজে একটা মহিলা কিন্তু একটা পুরুষ যে কারণে ডিভোর্স দিতে পারে, একটা মহিলাও একই কারণে, যে কারণগুলি আমি বললাম, যে যদি আমার হাজবেন্ড আমাকে ভরণ পোষণ দিতে না পারে, যদি আমার হাজবেন্ড আমাকে নির্যাতন করে, যদি আমার হাজবেন্ড অন্য পরনারীতে আসক্ত এবং চরিত্রহীন হয় সে সময়, এবং অসুস্থ, পুরুষত্বহীনতা বা পাগল বা এই ধরনের কোনো কিছু, সেই ক্ষেত্রে আমার 100% রাইট আছে তালাক দেওয়ার। এবং বারবার আমি বলছি, তালাক দেওয়ার পরে একটা মহিলা অবশ্যই তার দেনমোহরের পুরো টাকা পাওয়ার অধিকার রাখে। অ্যাকচুয়ালি আমি এখন থেকে রিকোয়েস্ট করবো, যারা আপনারা দেখছেন, যারা ইয়াং আছেন, যারা আপনারা ভবিষ্যতে বিয়ে করবেন, প্লিজ যদি মুসলিম ধর্ম অনুযায়ী বিয়ে করেন, মুসলিম আইন অনুযায়ী মোহরানার টাকা ছাড়া বিয়ে করবেন না। তালাকের সাথে মোহরানার কোনো সম্পর্ক নাই। আমি কি আপনার উত্তর? হ্যাঁ আপা, খুব সুন্দর করে বলছেন। আমার কাছে মনে হচ্ছে যে আইন এত জটিল একটা বিষয়, আমরা বুঝি না। আপনি আমাদের বোঝার মতো করে খুব সুন্দর করে বলছেন আপা। আমাদের আরেকটা এখানে প্রশ্ন এসেছে যে উৎসব ভাই একটা প্রশ্ন করেছেন, উৎসব মোসাদ্দেক। উনি বলেছেন যে তালাক হয়ে যাওয়ার পরে টাকা পাওয়ার পদ্ধতিটা কি, আইনগত কি স্টেপ গুলো আমরা নিব? আচ্ছা, আমি এখানে বাংলাদেশের আইনের কথাই বলছি। আপনারা জানেন যে তালাক কিন্তু, আমি প্রথমেই বললাম, মোহরানার টাকাটা কিন্তু একটা বিয়ের আসরে দিয়ে দেওয়ার কথা। বিয়ের আসরে দিয়ে দিলে তার তালাকের সাথে টাকার কোনো সম্পর্কই নেই, এই টাকা নিয়ে আর কোনো দেন দরবারই হয় না। কিন্তু যেহেতু আমাদের দেশে প্র্যাকটিস হয়ে গেছে, নর্ম হয়ে গেছে, যে কেউ আর এখন বিয়ের সময় কোনো টাকা দেয় না। ওই যে বললাম যে আমার সামর্থ্য নাই, কিন্তু আমি টাকা দিয়ে রাখলাম 50 লাখ টাকা, আমি 50 লাখ দিব কোত্থেকে? তো সেরকম একটা ব্যাপার। যেটাই লেখা থাকে ওইখানে কিন্তু দেন মোহরানার এই আমাদের নিকাহ নাম অনুযায়ী দুইটা ভাগ আছে। আপনারা যদি দেখেন, আমার এক্স্যাক্টলি নাম্বারটা, মানে ওই ক্লজ নাম্বারটা মনে নাই, কিন্তু সেখানে আছে মোহরানার পরিমাণ, এবং সেখানে বলা আছে মুআজ্জাল এন্ড মুআজ্জাল। ইংরেজিতে বলে প্রম্পট এন্ড ডেফার, দুইটা ভাগে ভাগ করা। প্রম্পট মানে হচ্ছে যে আমি যখন চাইবো চাহিবা মাত্র দিতে হবে। ডেফার মানে আই ক্যান ডিলে করে, ইনস্টলমেন্ট হোক, যেভাবে হোক। কিন্তু এখন দেখা যায় যে আমাদের সারা টাকাই কিন্তু ডেফার হয়ে গেছে, সব টাকাই কিন্তু, যেহেতু তালাকের পরে ওটার প্রম্পট হলো কোত্থেকে? তালাকের পরে তো আমি কোর্টে দৌড়ে তো আমার জীবন শেষ। প্রথমে আত্মীয় স্বজন বৈঠক, তারপরে অমুক তমুক, তারপরে কোর্টে দৌড়াচ্ছি আর টাকা পাচ্ছি না। উকিলকে ফিস দিব না, আমি নিজে উকিল, তারপর আমি বলছি যে আমি উকিলকে ফিস দিব, আমি তালাকের টাকা পাবো কখন? এগুলো হয়। তো যাই হোক, এখন তালাকের টাকা কিভাবে দিতে পারবেন, এটা অ্যাকচুয়ালি 100% নির্ভর করে পুরুষদের উপরে। আমি বলবো, যদি পুরুষরা সত্যি একটা মহিলাকে সম্মান করেন, কারণ তারা হয়তো শুধু স্ত্রীকে তখন স্ত্রী হিসাবে, অন্যের মেয়ে হিসাবে দেখছেন বা তার প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখছেন, কিন্তু তারা কখনো চিন্তা করে না তার বোনেরও, আল্লাহ না করুক কোনো এক সময় এই ধরনের ঘটনা হতে পারে, তার ফ্যামিলির কোনো মহিলারও একই রকমের ঘটনা হতে পারে। এই জন্য পুরুষদের অলওয়েজ উচিত, এটা যেহেতু সে এটা সাক্ষী করে এই জিনিসটা যত তাড়াতাড়ি পারে, ইফ পসিবল একসাথে দিয়ে দেওয়া, আর যদি পসিবল না হয় তাহলে তার সামর্থ্য অনুযায়ী যত দ্রুত ইনস্টলমেন্টে বা কিস্তিতে যাই বলি না কেন সেটা দিয়ে দেওয়া। কিন্তু প্রম্পটটা কিন্তু একবারে দিয়ে দিতে হয়। আপনি প্রায়ই দেখবেন অনেক নিকাহনামায় লেখা থাকে, মনে করেন 25,000, তার মধ্যে আবার কিন্তু আছে, সেখানে কিন্তু অনেক কিছু লিখে থাকে উসুল কি? ওই যে আমাকে একটা চিকন একটা চেন দিয়েছে, ওইটা দিয়ে বিয়ের কাবিন 5 লাখ লিখে রাখলো অর্ধেক উসুল। হ্যাঁ, কেন? স্বর্ণ অলঙ্কারাদি মানে ওই যে আমার একটা চিকন একটা চেন দিছে আর একটা জলজলা কানের দুল দিছে, ওইটা দিয়ে 5 লাখের 2.5 লাখ উসুল করে ফেলে। তারপরে যে 2.5 লাখ থাকে বা 2 লাখ থাকে, সেটার মধ্যে আবার বলছে যে অর্ধেক মানে অর্ধেক প্রম্পট অর্ধেক ডেফার। তো সেই প্রম্পটটা তো আমাকে সাথে সাথেই দিয়ে দেওয়া উচিত, আর বাকি ডেফারটা ইনস্টলমেন্টে দিতে হয়। কিন্তু কথা হচ্ছে আমরা কয়জন সেটা মানি।
আমি কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে আমার কোনো অসুবিধা নাই। আমার এক মেয়ের বিয়ে হয়েছে, আমার বড় মেয়ের। আমি কিন্তু আমার বড় মেয়ের বিয়েতে আমি কিছু দাবি করি নাই, বিকজ আই ইউজ টু বিলিভ, আমার বাবা আমার নিজের বিয়ের সময় যখন বিয়ে হচ্ছিল তখন আমার বিয়ের তখন স্বাভাবিক আমার হাজবেন্ড বলেছে যে আমি 70,000 টাকার নিচে উপরে আমি পারবো না দিতে। আমার আম্মা খুব আপসেট হয়ে গেল, কেননা আমার সবচেয়ে বড় বোন, আমার চেয়ে যিনি বড়, তারও 70,000 টাকা। আম্মা বলে যে এখন কি 70,000 টাকা কিছু হয়, একটা 1 লাখ টাকা ছাড়া এই সেই। আমার আব্বা একটা কথা বলেছিলেন, সেটা আমি আমার মেয়ের বিয়ের সময় আব্বা বলেছিলেন আম্মাকে যে শুনো, আমি কিন্তু মেয়েকে এই বিয়ে নিয়ে ব্যবসা করব না, যেটাতে যদি এই সংসারটাই না টিকে, ওই 70,000 টাকাই কি আর 1 লাখ টাকা কি, কোনো দরকার নেই, ওরা যা বলে সেটা মেনে নাও। আমি আমার মেয়ের বিয়ের সময়ও যখন তারা এসছেন আমি বলেছি যে আমার কোনো কিছু না, আপনার ছেলের যে সামর্থ্য বা আপনাদের যে সামর্থ্য আপনি সেই অনুযায়ী দিবেন, আমার কোনো এখানে কোনো সে থাকবে না। আপনি যদি 5,000 টাকাও বলেন সেটাও আমি একসেপ্ট করে নিব, কিন্তু আমার খালি একটা কথা, এই ইয়েতে কোনো উসুল থাকবে না। আপনি 5,000 টাকা দেন, 5 টাকা দেন, আর 5 লাখ টাকা দেন, 50 লাখ টাকা দেন, ইট শুড বি একদম সলিড, ওটার মধ্যে কোনো উসুল নাই। আপনারা যা দিবেন আমি কিচ্ছু চাচ্ছি না, আপনারা যদি কিছু দেন দোজ উইল বি গিফট ফর মাই ডটার্স, ওটার আর কোনো দেনা পাওনা হিসাব থাকবে না। এবং আমি কিন্তু আমার মেয়ের বিয়ে যখন হয় তার আগে পাঞ্চিনি বা এনগেজমেন্ট, এখন অবশ্যই মানুষ খেয়াল করে যে কত বড় সাজগোজ করে বিয়ে দিবে, আমি কিন্তু ওইটার চাইতে আমি ডকুমেন্টটা একটা ডকুমেন্ট করেছি, প্রত্যেকটা জিনিস টু দি পয়েন্ট লিখেছি, লিখে আমি ওনাদেরকে আগে ড্রাফটটা দিয়েছি। ড্রাফট দেওয়ার এটা আমি এক্সপ্লেন করছি এই জন্য যেন আপনারা প্লিজ আপনারা এটা একটু চেষ্টা করেন ফলো করতে। ড্রাফটটা দিয়েছি, ওনারা যখন এগ্রি করেছে, পাঞ্চিনির দিন ফার্স্ট থিং আংটি পরানোর আগে, কানের দুল পরানোর আগে আমি উভয় পক্ষ, মেয়ের বাবা এবং ছেলের বাবা, বোথ দ্য পার্টিজ সাইন দ্যাট ডকুমেন্ট, সেই কাগজটা সাদা কাগজ সই করিয়েছি। এবং ওই কাগজটাই কিন্তু আমি বিয়ের নিকা যখন হয়, কাবিন যখন হয়, ওই ইয়েকে, ওই কাজীকে আমি ধরায় দিছি, আমি এইখানে যা যা লাইন আছে প্রত্যেকটা লাইন আপনি ফলো করবেন, পড়বেন এবং এইভাবে আপনি বই ফিল আপ করবেন। এবং আমার মেয়ের বিয়েতে কিন্তু কোনো উসুল নাই, যা আছে সলিড ওই টাকাটাই আছে। আমার মনে হয় প্রত্যেকটা বিয়ে যদি এভাবে ফলো করে, হয়তোবা আপনারা বলতে পারেন আপনি উকিল বলে এটা করেছেন, ঠিক আছে আমি উকিল বলে করেছি, কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনারা আপনার মেয়ে, আপনার বোন, আপনার ফ্রেন্ড বা আপনি নিজে যখন বিয়ে করবেন ট্রাই টু ফলো দিস। এটাতে কমপ্লিকেশন আরো আমি মনে করবো 50% না হলেও 30% কমে আসবে। আপা এখানে যেটা চলে আসছে এর পর আমার কাছে মনে হয় ধারাবাহিকতায়, যে বিচ্ছেদ যখন হয়ে গেল তারপরে স্বামী স্ত্রীর আসলে সম্পত্তির বন্টনটা কিভাবে ঘটে থাকে মুসলিম আইনে। মানে এটা আমি এজন্য বলছি আপা, যে জার্মানিতে আমি দেখি যে সাধারণত যেটা হয় আমার অভিজ্ঞতায়, যে এরা বিয়ে করতে চায় না কেন, তার কারণ হচ্ছে এখানে যখন বিয়ে হয় তারপরে হচ্ছে সম্পত্তি ওয়াইফ এবং সম্পত্তি হাজবেন্ডের থাকলেও সেটা সমানভাবে ভাগ হয়ে যাবে, ওয়াইফকে তাকে সম্পত্তির অর্ধেক দিয়ে দিতে হবে। এবং ওয়াইফ যদি সম্পদ মানে রাজি না হয়, সে যদি বলে যে না আমি তোমার সাথে ডিভোর্সে যেতে চাই না, আমি থাকতে চাই, কিন্তু স্বামী চাচ্ছে যে ডিভোর্সটা হোক, সেক্ষেত্রে তাকে আরো 25%, আমি যতদূর জানি মানে টোটাল 75 হলো আর কি, এরকম একটা বড় অ্যামাউন্ট কিন্তু হয়ে যাচ্ছে সম্পত্তি। তো বাংলাদেশে মুসলিম আইন যে আমরা ফলো করছি সেখানে এই বন্টন নিয়ে কি বলছে? আচ্ছা, আমি এটি একটু বলি। এখানেও যেহেতু আমরা পার্টিকুলারলি মুসলিম আইন নিয়ে বলছি, আমি প্রথমে বলেছি যে মুসলিম আইনটা কিন্তু মুসলিম ম্যারেজটা কিন্তু, মুসলিম ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট আমরা কেন বলি? বিকজ ওই যে আমি বললাম যে কন্ট্রাক্টে কি থাকে, এক পক্ষ প্রস্তাব দেয়, একজন গ্রহণ করে, সাক্ষী থাকে, একটা পয়সা থাকে। এক্স্যাক্টলি মুসলিম নিকা নামা যদি আপনি ফলো করবেন দেখবেন যে সব বরপক্ষ, কনে পক্ষ, অমুক তমুক, সাক্ষী, উকিল, অনেক কিছু আছে, সব কন্ট্রাক্ট যা আছে সেটা। এবং এই কন্ট্রাক্ট গুলো কিন্তু কন্ট্রাক্ট আবার ডিসকন্টিনিউ করা যায়, উইচ মিনস ডিভোর্স। আমি যেটা বলেছি যে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে কিন্তু এর আগে কোনো ধর্মে কোনো রিলিজনে ডিভোর্স নাই। জুতে যদি যান, ক্রিশ্চিয়ানিটিতে যদি যান, আমি বললাম হিন্দু রিলিজনে যদি যান, ধর্মীয় আইনে ফ্যামিলি ল অনুযায়ী কারো কোনো ডিভোর্স নেই এক্সেপ্ট ইসলাম। তো এখানে যেটা হচ্ছে, যেহেতু এটা কন্ট্রাক্ট যেহেতু ভেঙে যায়, তখন তো সে আমার সম্পত্তির যেই হোক,
আমি আমার হাজবেন্ডও আমার সম্পত্তির কোনো আর অংশীদার থাকতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2, কেন হয় না? যেহেতু ওরা রিম্যারি করে, মানে আমাদের তো শেয়ার করে প্রপার্টি, যেহেতু রিম্যারি করতে পারে, রিম্যারি করলে সে তার যে হাজবেন্ড হবে তারটা সে পাবে, সেই ধারণা নিয়েই হয়তোবা আগে এটা ছিল না আমাদের ধর্মে, মানে হাজবেন্ডের সাথে বিয়ে ভেঙে গেলে হাজবেন্ডের আর কোনো প্রপার্টি সে পাবে না, স্ত্রী যতক্ষণ স্ত্রী থাকবে ততক্ষণই সে প্রপার্টি পাবে, সেই জন্য ওই জিনিসটা হয় না। আরেকটা জিনিস সেটা আমি জানি না, আপনি যেটা বললেন সেটা আমার কাছেও শুনলাম আমি, যে 75% অফ দ্য হাজবেন্ডস প্রপার্টি এ ওয়াইফ ক্যান টেক অ্যাওয়ে, দ্যাটস গুড। এখন আমার যেটা প্রশ্ন, এটা আমি কালকে শুনেছিলাম, ভালো হলে আপনি প্রসঙ্গটি উঠিয়েছেন, যে এই যে আমি যে প্রপার্টি শুধু নিচ্ছি হাজবেন্ডের, শুধু কি সেটাই, নাকি হাজবেন্ডের যদি কোনো দেনা থাকে সেটারও আমি 50% নিব, নাকি সেটা নিতে হয় না? আচ্ছা, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে হয় দেনাটা নিতে হয় না, তার যতটুকু আছে, যে সম্পত্তিটা সে বিলং করে, মানে সে যদি একটা হাউস সে বিলং করে, তাহলে সেই হাউসের অর্ধেকটা তার। তাহলে যে বিষয়টা এখানে দাঁড়ায়, যে হাউসটা বিক্রি করে দিয়ে যে অ্যামাউন্টটা আসে, সেই প্রপার্টির হাফ হাফ হচ্ছে। তারপরে এই বিষয়গুলো এখানে আছে। তো আমি যেটা বলছি, এখানে আসলে এখানে উত্তরাধিকার সূত্রে পাওয়ার চেয়ে যে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে হাজবেন্ড এবং ওয়াইফ মিলে যেটা ইনকাম করছে, সেই প্রপার্টিটা থেকেও কি আমাদের দেশের হাজবেন্ড বা ওয়াইফ, অথবা ওয়াইফের কথাই যদি বলি, সেই সম্পত্তিটা থেকে কিছু পান কিনা, অথবা এভাবে যদি দেখি, আমরা ছোটবেলা থেকে যেটা দেখি, যেটা জয়েন্ট অ্যাকাউন্ট, মা বাবার একটা জয়েন্ট অ্যাকাউন্টের যে একটা বিষয় থাকে, বিচ্ছেদের পরে জয়েন্ট অ্যাকাউন্ট আসলে কি হয় এই সম্পত্তিটা? আমি বলছি যে এখানে অ্যাকচুয়ালি ভেরি রিসেন্টলি আমি একটা ডিভোর্স, আমি অ্যাকচুয়ালি রিসেন্ট না, বেশ কিছুদিন যাবতই মনে করেন ডিভোর্স মামলাগুলো অনেক করছি। হ্যাঁ, তো ভেরি রিসেন্ট একটা ডিভোর্সের সেটেলমেন্ট, আফটার ডিভোর্স সেটেলমেন্ট করছে, যেখানে নাকি জয়েন্ট অ্যাকাউন্ট আছে হাজবেন্ড ওয়াইফের, কিন্তু ওইটা 50% ওয়াইফ নিচ্ছে এবং 50% হাজবেন্ড নিচ্ছে, ইনক্লুডিং যে ইয়েটা এসছে, ইন্টারেস্টটা আসছে, ইন্টারেস্টটা সহ। এমন না শুধু যেটা আমরা 6 লাখ টাকা জমা দিচ্ছি, শুধু 6 লাখ না, 6 লাখ টাকা বৃদ্ধি পেয়ে এখন 7 লাখ বা 8 লাখ হয়েছে, ওইটাই 50-50 করে হাজবেন্ড ওয়াইফ নিচ্ছে। এখন কিন্তু ওইভাবে অনেক ইমপ্রুভ করেছে। এখন আমি বলি যে প্রপার্টির কথা, ইস্যুতে প্রপার্টি যখন হবে, যেহেতু আমাদের দেশে এখন পর্যন্ত ওই রকমের কোনো আইন নাই, যেমন বিদেশে ফর এক্সাম্পল আমি জানি আমেরিকায় এখন আপনি যখন বাসা কিনতে যাবেন, একটা বাড়ি যদি আপনি কিনতে চান, আমাদের দেশের মতন তার বাড়ি কিনে না, ওদেরকে মর্টগেজের মতন প্রত্যেক একটা ডাউন পেমেন্ট দিয়ে তারপর প্রত্যেক মাসে মাসে দিতে হয়। কিন্তু আমার নামে যে বাসাটা যখন দিচ্ছে, আমাকে কিন্তু একা দিচ্ছে না, আমার হাজবেন্ড অথবা পার্টনার অথবা বয়ফ্রেন্ড, আমাকে কিন্তু একা ওরা কখনো কোনো বাড়ি দিবে না আমার নামে। আমাকে ওদের আইনটাই এরকম করে দিয়েছে যে আমার পার্টনারই হোক, আমার বয়ফ্রেন্ডই হোক, আমার যেটাই হোক, তাকে 50% বড়োয়ার বলবো বা ইনডেপ্ট তারও থাকবে। এই দুজনকে মালিক করেই কিন্তু একটা বাড়ি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং দিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের দেশে তো এখনো সেই আইনটা নাই। আমাদের দেশে যদি জয়েন্টলি, যখন আমি যদি একটা ধরেন আমার একটা এখন অ্যাপার্টমেন্ট, সবকিছু আমি একটা অ্যাপার্টমেন্ট কিনলাম, আমার হাজবেন্ড আর আমি, আমরা দুজন মিলে, তখন সেই ক্ষেত্রে ভাগ হবে। কিন্তু যদি আমি শুধু আমার নামে নেই, যেমন আমরা বলছি যে অনেক ক্ষেত্রে এরকম হয়েছে, অনেক হাজবেন্ড আমার কাছে এসে যে আপা আমার টাকা দিয়ে আমি আমার ওয়াইফের নামে বাড়ি কিনে দিয়েছিলাম, এখন তো ডিভোর্স হয়ে গেছে, আমার ওয়াইফ তো বাড়ি নিয়ে নিয়েছে। করার কিছু নাই, কারণ আমরা বলছি যেটা তো সম্ভব না, সে বাড়ি এখন তো কাগজে কলমে, তখন কে টাকা দিচ্ছে কিভাবে দেবো, কাগজে কলমে তো সিজ দাও না, আপনি কি করে ওনাকে বের করবেন? হ্যাঁ, তো ঠিক তেমনি যে যতক্ষণ আমাদের দেশে ওই রকমের, যদি যেরকম বিদেশে আপনি যেটা বলেন যে বাই ফোর্স, যে ওদেরকে যখন আমি বাড়ি কিনবো পার্টনারের নামটা দিতেই হবে, যদি সেরকম আইন হয় তখন কিন্তু মেয়েরা বঞ্চিত হবে না। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই বঞ্চিত হচ্ছে, কিন্তু যেহেতু এখনো সেই আইনটা নাই, তাহলে আমাদের তখন প্রপার্টি লতে দেখে করতে হয় বিচারটা। তো প্রপার্টি লতে যার নামে ডকুমেন্ট থাকবে তাকেই দিতে হবে, সেখানে তো আমি 50% আমি ভাগ করতে পারবো না। এটাই সেই আনফরচুনেট, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি। কিন্তু এটা আমি যেটা বললাম যে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এটা এখন হচ্ছে। আর আমি কিছু কিছু মেয়েকে অনেক সময় আমি বলবো যে মেয়েদের অনেক সাহস আছে, বা মেয়েরা অনেক স্মার্ট হয়ে গেছে আমাদের চাইতে। অনেক মেয়েরা আছে যখন টের পায় যে আমার হাজবেন্ড মনে হচ্ছে আমাকে ছেড়ে দিবে, ওই জয়েন্ট অ্যাকাউন্ট থেকে অনেক টাকা সে আগেই নিয়ে নেয়, which is also good thing যদি বুঝতে পারে। ইটস নট ভেরি অনেস্ট থিং, কিন্তু আমি বলবো
স্মার্ট থিং, কেননা সেই মেয়েটা তাহলে কি করবে, মেয়েটা তো টের পাচ্ছে যে আমার হাজবেন্ড আমাকে বঞ্চিত করছে। কিন্তু যেটা নাকি অ্যামিকেবল সেটেলমেন্ট হয় সেখানে কিন্তু হাজবেন্ড ওয়াইফ সমান ভাগ পাচ্ছে, ইন কেস অফ ওই যে যেটা বললেন জয়েন্ট অ্যাকাউন্ট বা জয়েন্ট নামে যদি। কিন্তু সম্পত্তির ব্যাপারে কিন্তু এখনো সেটা আমাদের দেশে করা, অনেক সময় আছে স্ত্রীর গয়নাগাটি বিক্রি করে হয়তো বা জমিটার বায়না করেছিল, কিন্তু তারপরেও খালি হাতে বের হয়ে যেতে হয়। আমার মনে আছে একটা অর্গানাইজেশনে আসলে আমি কাজ করতাম, আপনিও কাজ করেছেন, আমরা সেই অর্গানাইজেশনে একবার এরকম এসছে একটা মহিলা, আপনি তখন ছিলেন কিনা আমার ঠিক খেয়াল নাই, যাই হোক সেই মহিলার 30 বছর পরে ডিভোর্স হয়ে যাচ্ছিল। ভদ্রলোক সামরিক অফিসার ছিলেন বড়, তো যেহেতু ভদ্রলোকের নামে তার সম্পত্তি, মহিলাকে কিন্তু ওই সম্পত্তি, আর মহিলা যেহেতু ডিভোর্স হয়ে গেছে 30 বছর পরে, মহিলা কোনো সম্পত্তি পায় নাই, মহিলাকে খালি হাতে চলে যেতে হয়েছে জাস্ট বিকজ ওই ভদ্রলোকের নামে। আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু মহিলাকে কিছু দিতে পারিনি, খুব আনফর্চুনেট, তখন খুব কষ্ট লাগে। আমি ওই ঘটনার পরে অনেকদিন রাতে ঘুমাতে পারিনি, যে মহিলা কাঁদছিলেন আর বলছে যে 30 বছর আমি দেওয়ার পরে আমাকে তখন চলে যেতে হচ্ছে, আমি একেবারে খালি হাতে যাচ্ছি। হ্যাঁ, কারণ তখন মহিলার বোধহয় বিয়ের কাবিন ছিল 40,000 অর সামথিং লাইক দ্যাট, সেটা সেই 40,000 টাকা মনে করেন 2,000-এর দিকে এসে ওটার মূল্য কত। হ্যাঁ, তো ওইসব কিন্তু ব্যাপার আছে। তো সেই জন্য মানে আলাপ করলে অনেক কিছু একটার সাথে একটা ইন্টারকানেক্টেড চলে আসে। কিন্তু আনফর্চুনেটলি আপনি যে স্পেসিফিক প্রশ্ন করলেন যে বিদেশের মতো, ওইটা এখনো আমাদের দেশে সম্ভব না, আনটিল আর আনলেস যতক্ষণ জয়েন্ট প্রপার্টি যদি বাই ফোর্স যে রেজিস্ট্রেশন করতে যাব হাজবেন্ডের নামে, তখন বলবো যে না তোমার ওয়াইফ আছে, ওয়াইফ যদি থাকে ওয়াইফের নামেও। আর আজকাল তো সবই ডিজিটালাইজড, সবাই তো জানে যে ম্যারিড কি নাই, কারণ আমি আমার হাজবেন্ড হলে আমি ম্যারিড না, কিন্তু আরে ভাই আমার কার্ডে তো ওনার নাম ঠিকানা আছে, আমার এনআইডি-তে তা আছে, ইউ নো হোয়াট আই মিন। তো কাজে ওইভাবে করে কিন্তু যদি চায় কোনো সিভিল ল করতে, তাইলে সেটা করতে পারে। ধন্যবাদ। আমার এটা আসলে খুবই দারুণ লাগে, কারণ আমি যখন কাজ করেছি দেশে তখন এই ধরনের বিষয়গুলো আমি আসলে জানতাম না। তো যখন এখানে আসার একটা মজার যে বিষয় আপা, যে বাড়ি রেন্ট নেয়ার সময়ও কিন্তু হাজবেন্ড ওয়াইফ দুজনের নামে সেই রেন্টটা নেওয়া হয়। তো আমার হাজবেন্ড যখন গেলেন তখন বলে তোমার ওয়াইফেরও ডিটেইল লাগবে, সো দুইজনের মানে আমার কাছে মনে হচ্ছে এটা একদিকে দারুণ যে এই যে 30 বছর পরে একজন মহিলার এই যে একটা বিদায়ের যে অবস্থাটা, তো প্রথম থেকে যদি আমাদের দেশে এই ধরনের লিগালাইজেশন প্রক্রিয়া হয়ে যেত, আমার কাছে মনে হতো যে, আমি জানি না বা আপনার কি মতামত, মহিলারা অনেকাংশেই এখনো আমাদের দেশে অনেক কিছু করে উঠতে পারে না। তো তাদের জন্য আসলে এই ধরনের একটা কারণ যখন বিচ্ছেদ হয় সে কিন্তু আর যদি অ্যাজ ইফ সে চাকরি না করে, সে তার কিন্তু বাবার বাড়িতেও না ঠিক মতো থাকতে পারে, যদি সন্তান ছোট হয় বা বড় হয়ে যায়, মানে তার আসলে কোনো গন্তব্য নাই আপা। তো তাহলে এই যে আমরা বলি হ্যাঁ এত টাকার কেন কাবিন হচ্ছে বা কিছু, সে আসলে কি করবে, এই প্রপার্টিটাও তার না, তাহলে তার আসলে কি জীবনে। আমার এটা আপা খুব, আমি মাঝে মাঝে চিন্তা করি, আমার কাছে এটা খুবই খারাপ লাগে, খুব কষ্টের একটা জায়গা যখন দেখি যে এখানে এত বড় একটা জিনিস ঘটে যাচ্ছে, খুব সামান্য একটা ভাড়া নিচ্ছেন আপনি, আপনার পার্টনারের নামটাও আপনি দিচ্ছেন। আমি জানি না, কিন্তু আমার মনে হয় আমাদের পলিসি লেভেলে এই জিনিসটা কাজ করা উচিত, আপনার একদম কাজ করা উচিত আপা। যারা তরুণ আছে তারা কাজটা শুরু করুক, আপনারা করেন। পিআইএল করতে হলে আমার কাছে মনে হয় এটা খুব প্রয়োজনীয় আপা। আমাদের দেশ এগিয়ে যদি যাই, উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে, কাজে আমাদের এই ধরনের উন্নয়ন খুবই প্রয়োজন আমি মনে করি। মানে আমার কাছেও আমি এটা খুব ফিল করি, আমি অনেক আগে থেকে ফিল করতাম। যেমন আমি বলি, এখানে বসে এই কথাটা আসেনি, তারপরে আমি বলছি, এটা হচ্ছে এগেইন উত্তরাধিকারী আইন, সেখানে কিছু কিছু জটিলতা আমাদের আছে। আমি একভাবে আমি আপনাকে বোঝানোর জন্য বলি যে আমাদের সেম সেকশন আইনের কথা বলছি, সেম সেকশন কিন্তু দুইজন উকিল দুইটা যুক্তিতে তর্ক করে একই সেকশন নিয়ে, হ্যাঁ, কিন্তু দুইজন দুই যুক্তিতে তর্ক করে। ঠিক আমাদের যে যদি ধর্মীয় কথা বলি, ধর্মীয় আমাদের কোরআন শরীফের ব্যাখ্যাটা কিন্তু অনেক কঠিন। হ্যাঁ, কোরআন শরীফের ব্যাখ্যাটা যখন দিয়েছে যারা আলেম আছেন, আই এম নট অ্যান আলেম, কিন্তু একবার একটা বিষয়ে আমি একটা তর্ক করেছিলাম কিছু মৌলবী, মানে এখানকার যারা লিটারেট রিলিজন সম্বন্ধে তাদের সাথে। সেটা হয়েছে যে ওনারা বলছেন, আমি আর কি বলছিলাম যে আমার নিজের দুইটা মেয়ে, আমার ছেলে নাই, সেক্ষেত্রে আমি যেহেতু আমি আমার ধর্মে বিশ্বাস করি, আমার মৃত্যুর পরে কিন্তু হাফ অফ দ্য প্রপার্টি পাবে আমার মেয়েরা, আর বাকি হাফ পাবে আমার ভাই, যে ভাই বিদেশ থাকে, যে ভাই আমার সুখে দুঃখে আমার পাশে নাই।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মেয়েদের হয়তো বা প্রয়োজন সেই টাকাটা, তাদেরকে তার মায়ের সম্পত্তির জন্যই তার মামার কাছে গিয়ে হাত পাততে হবে, অথবা বাবার সম্পত্তি তার চাচার কাছে গিয়ে হাত পাততে হবে, বা চাচাতো ভাইয়ের কাছে গিয়ে হাত পাততে হবে, এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়েছে। তো কিন্তু তাহলে আচ্ছা, তাহলে আরেকটা কি পথ, আমি উকিল সেজন্য আমি জানি, তাহলে কি আমাকে আমার জীবন থাকতে আমার প্রপার্টিটা আমি আমার মেয়েদেরকে লিখে দিতে হবে, তাহলে আফটার ডেথ কোনো কমপ্লিকেশন থাকবে না। এখন তো আমি তো এটলিস্ট, আমি কতদিন বেঁচে থাকবো আমি জানি না, আই ডোন্ট ওয়ান্ট টু বি আ পপার ওয়েন আই এম অ্যালাইভ। আমি বেঁচে থাকতে আমি কেন ফকির হয়ে যাব? হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় ঠিক আছে, আমাদের ধর্মীয় আইন বদলানোর কোনো দরকার নাই, ধর্মে যেটা আছে থাকবে, বাট দেয়ার শুড বি আ সিভিল ল, যে বাংলাদেশের সমস্ত নাগরিক সমান সম্পত্তি পাবে। কেউ যদি অ্যাভেল করতে এই আইনটা চায়, যে কোনো ধর্মের লোক এসে এটার আন্ডারে আমরা অ্যাভেল করতে পারবো। যেরকম আমাদের পাশের দেশ ইন্ডিয়া, আমি ভারতের উদাহরণ দিচ্ছি, আমাদের, আমি যেটা বললাম যে 1961 সালে এত বড় একটা ডিসিশন নিয়ে, সেই সময় আইয়ুব খানের সময়, যে সেই সময় তারা এত বড়, সেটা একটা আমূল পরিবর্তন করেছে ইসলামিক আইন। রেজিস্ট্রেশন, যে রেজিস্ট্রেশন কোথাও ছিল না, এখন বোধহয় ভেরি রিসেন্ট ইসলামিক মুসলিম ম্যারেজ গুলি রেজিস্ট্রি হচ্ছে ইসলামিক কান্ট্রিগুলিতে, ভেরি রিসেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো তখন কিছু ছিল না, সেই সময় পাকিস্তানে করে দিল কি, যে আমার জন্মের আগে যে এখানে ইয়ে করতে হবে, ম্যারেজ ইসে করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, এবং মহিলাদের ডিভোর্স দেওয়ার রাইট। এত বড় একটা ডিসিশন নিতে পারলো, কিন্তু এখন 2021 সাল পর্যন্ত এসে কিন্তু আমরা ওইটার থেকে খুব যে একটা ইমপ্রুভ করেছি কিছু করতে পারিনি। মুসলিম আইন কিন্তু ওইখানেই ঘুরপাক খাচ্ছে। অনেক প্রবলেম আছে সেটা বুঝি, কিন্তু তারপরেও কিন্তু আমার যেটা মনে হয়, তখন আমি কোরআন শরীফে আমি নিজে পড়েছি, আমি ঘেটে ঘেটে অর্থ পড়ার চেষ্টা করছি, আমি আরবি বুঝি না, যে অর্থগুলি আছে সেগুলি দেখার চেষ্টা করেছি, এবং আমার কথা মতে আমার ব্যাখ্যায় আমি মনে করি, আপনাকে আমি বলেছি যে যখন আমাদের প্রফেট আসার আগে, ইসলাম ধর্ম আসার আগে কোনো সম্পত্তি মেয়েরা পেত না। ইসলাম ইজ দ্য অনলি রিলিজন যখন নাকি মেয়েদেরকে প্রপার্টির রাইট দেওয়া হলো। এবং কোরআন শরীফে কি লেখা আছে? লেখা আছে আমার মৃত্যুর পরে যে একটা পুরুষ এতটা পাবে, একটা মেয়ে এতটা হাফ পাবে, ভাইয়ের হাফ বোন পায়, এটা কোরআন শরীফে লেখা আছে, দ্যাটস ট্রু। কিন্তু কোরআন শরীফে আমি চ্যালেঞ্জ করবো, কোথাও কি লেখা আছে নাকি মেয়েরা এর চাইতে বেশি পেতে পারবে না? এরকম কোনো কথা লেখা আছে কিনা? যে এই অর্ধেকের বেশি দিলে গুনাহ হবে, এমন কোনো কথা লেখা আছে কিনা? ইট ডিপেন্ডস আমার মানসিকতা কি। আমাদের দেশের, আমি সরি টু সে, আমাদের দেশের যারা আইন নির্ধারণ করছেন, যারা উপরে বসে আছেন, পুরুষতান্ত্রিক সমাজ, তাদের সেই মন মানসিকতাটা নাই। তারা কিন্তু তাদের নিজেদের স্বার্থে অলওয়েজ বলে এটা দিলে কোরআন শরীফকে অবমাননা করা হবে। আমি এটা বিশ্বাস করি না, কোরআন শরীফ এত ঠুনকো না যে এটা বললে এটা অবমাননা করা হবে। তাইলে তো কোরআন শরীফে কোথাও লেখা নাই বিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তাইলে এই যে যুগ যুগ ধরে বিয়ে রেজিস্ট্রেশন হচ্ছে, তাহলে কি কোরআন শরীফের অবমাননা হয়েছে? তাহলে এখন কেন কোরআন শরীফের অবমাননা হচ্ছে না শুধুমাত্র যে বিয়ে রেজিস্ট্রেশনের কথা লেখা নেই সেটার জন্য? তাহলে কেন, যদি একটা আইন হয় যে মেয়েরাও সমানভাবে ভাইয়ের, তাহলে কেন, আমার প্রশ্ন, আমি আজকে আপনাকে বা সবার কাছে আমি প্রশ্ন আছে, কেন তাহলে কোরআন শরীফের অবমাননা হবে? আমার মনে হয় কোরআন শরীফে আল্লাহ তাআলা যেটা বলেছেন, আই এম নট অ্যান আলেম, বাট এটা হচ্ছে আমার ব্যাখ্যা। আমার মনে হয় এটা মিনিমাম একটা ভাইয়ের হাফ মিনিমাম দিতে হবে, এর চেয়ে কম তুমি দিতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বলে নাই যে এর চেয়ে বেশি তুমি দিতে। এই কোরআন শরীফের অনুযায়ী কিন্তু আমি আমার জীবন থাকতে ফুল আমি আমার মেয়েকে দিয়ে দিতে পারছি, আমি গিফট করে দিতে পারছি। যদি আমি গিফট ফুল আমার মেয়েকে দিতে পারি, তাহলে কেন আমি সমান দিতে পারবো না? কোথাও কোরআন শরীফে ওনারা আনুক, ওনারা বলুক যে হ্যাঁ কোরআন শরীফের অমুক জায়গায় লেখা আছে যে একটা মহিলাকে দিলে গুনাহ হয়ে যাবে বা হারাম, এই কথাটা কি লেখা আছে কিনা? লেখা নাই। কিন্তু আমরা আমাদের কারণে আমার মনে হয় যে এখন হাই টাইম, কারণ আমি জানি যে ফতোয়াটা ইসলামে একসেপ্টেড, কিন্তু আপনার, আমি শিওর আপনারও, ফতোয়া বলতেই আমার চোখের সামনে ভেসে উঠে একটা মহিলাকে মারছে, কাউকে জুতা পিটা করছে, কাউকে চুল ন্যাড়া করে দিচ্ছে, কাউকে সারা গ্রামে ঘুরছে। দিস ইজ নট ফতোয়া। ফতোয়া হচ্ছে আপনাকে যখন কোনো ক্রাইসিসের সময় এক এক রকমের ফতোয়া দিতে, ইন্টেলিজেন্টলি, যেন মানুষের কোনো প্রশ্ন না হয়, মানুষ যেন সব ঠিকভাবে কাজ করতে পারে, সেই জিনিসটাকে দাও। কিন্তু আমাদের দেশে ফতোয়া কি কোনো ধর্মীয় ইন্টেলেকচুয়ালরা দিচ্ছে?
যার যেখানে ইচ্ছা সে সেটা ফতোয়া দিয়ে দিচ্ছে। এই যে আপনি বললেন তালাক তালাক তালাক, এটা তো গ্রাম্য মোড়লরা করে দিচ্ছে, কোনো ইন্টেলেকচুয়াল লোক এটা বলছে না কিন্তু এখন পর্যন্ত। কাজে আমার কথা হচ্ছে হাই টাইম যে যারা নাকি ধর্মীয় আলেম আছেন তারা যদি দেখেন এই দিকগুলি যদি দেখেন, তাহলে কিন্তু আমাদের যে সমস্যা, বিশেষ করে যে সম্পত্তিগত সমস্যা, কেন আমাদের দেশে এত ওভার পপুলেটেড? কারণ আমি মনে করি হ্যাঁ আমার ছেলে নাই, আমার আরেকটা ছেলের দরকার, ছেলের দরকার, ছেলের দরকার, কোথায় 7 মেয়ে জন্ম দিয়ে ফেলি শুধু ছেলের জন্য, যেন সম্পত্তি কোথাও না যায়। সো এগুলি বন্ধ করতে গেলেও এটা কিন্তু, আর যদি ধর্মীয় আইনে যদি ওনারা টাচ করতে না চান, ফেয়ার এনাফ, তাইলে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় কিন্তু কিচ্ছু ছিল না, এখন ইন্ডিয়ায় হিন্দু ল রেজিস্ট্রেশন হচ্ছে, হিন্দু মেয়েরা সমান সমান প্রপার্টি পাচ্ছে, বাবার ভাই বোন একই সমান প্রপার্টি পাচ্ছে। ইন্ডিয়াতে যদি এত বড় রেভলিউশন ল করে দিতে পারে যেখানে নাকি অরিজিনাল হিন্দু আইনে মেয়েরা কোনো সম্পত্তিই পায় না, এখন সেখানে ইন্ডিয়াতে সিভিল ল করে দিয়েছে, যারা ইন্ডিয়ান নাগরিক ছেলে মেয়ে সবাই একই রকমের সম্পত্তি পাবে। তাহলে আমাদের দেশে কেন কিছু সিভিল ল করতে পারছে না যেটা নাকি উইমেন ফ্রেন্ডলি? এটাই হচ্ছে আমার কথা। তারপর সেটা আমি নিজেও তো একটাই মেয়ে, এই ধরনের আসলে যে মামা বা চাচার কাছে যাওয়ার বিষয়টা আপনি সুন্দর করে বলেছেন। আপনার সেই প্রসঙ্গ অনুযায়ী আসলে জানতে চাই যে বিচ্ছেদ যদি হয়ে যায় বাবা মার, বিচ্ছেদের পর সেই সন্তানটা তো আসলে দুজনের, সেই সন্তানের উত্তরাধিকার সূত্রে সম্পত্তির বন্টনটা কিভাবে হবে? এক, যে বিচ্ছেদ হয়ে গেল তখন, অথবা বাবা বা মা মারা গেল যেটা হচ্ছে এখন, সেই ক্ষেত্রে সন্তানের কি হবে? এবং স্পেশালি মেয়েদের ক্ষেত্রে সে একটা মেয়ে থাকলে অথবা ভাই বোন থাকলে সম্পত্তির বন্টনটা কিভাবে হয়ে থাকে? আচ্ছা, সম্পত্তির বন্টনের কথাটা আমি বলি, এটা কিন্তু এটার সাথে বাবা মার ডিভোর্স এবং মৃত্যুর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, ল অফ ইনহেরিটেন্স ইজ ডিফারেন্ট ল, এবং ইনহেরিটেন্স অনুযায়ী, যেটা আমি যদি ইসলাম ধর্ম হয়, ইসলাম মানে মুসলিম হয়, তাদের কিন্তু মুসলিম ধর্ম অনুযায়ী ভাগ হবে। হ্যাঁ, ছেলে বেশি পাবে, মেয়ে কম পাবে। আবার আপনার মতন বা আমার মতন যদি শুধু 2টা মেয়ে থাকে, তাহলে বাবা মার প্রপার্টির 50% পাবে, বাকি 50% পাবে যার নামে সম্পত্তি চলে যাবে তার ভাইয়ের কাছে। হ্যাঁ, যে যদি আমার, যেটা আমি এক্সাম্পল বললাম, যে আমি আজকে মারা গেলে আমার 50% অফ দ্য প্রপার্টি চলে যাবে আমার ভাইয়ের কাছে, ভাই না থাকলে ভাইয়ের ছেলে পাবে, আমার মেয়েরা ফুল পাবে না। ঠিক তেমনি যদি মায়ের সম্পত্তি, বাবার সম্পত্তি হয়, সেম থিং, বাবার সম্পত্তি 50% পাবে, বাবার বাকি 50% চলে যাবে বাবার ভাইয়ের কাছে, বাবার ভাইয়ের অ্যাবসেন্সে তার মানে তার ছেলে যদি থাকে তারা পাবে, দাদি পাবে, অমুক পাবে, তমুক পাবে, ওইভাবে কো শেয়াররা পেয়ে যাবে। বাট মেয়েরা, আমার শুধু মেয়ে থাকলে 50%, আর যদি ছেলে মেয়ে থাকে তাহলে যেরকম ভাগ আছে পুরো প্রপার্টি আমার উইদিন দ্য ফ্যামিলি ভাগ হবে, ছেলে বেশি পাবে, বোন কম পাবে। বাট আবারও আমি আমার একটা পার্সোনাল ইনফরমেশন দিচ্ছি, আমাদের প্রপার্টি, আমার বাবা মা কেউ নাই, আমরা 4 ভাই বোন, আমরা 3 বোন 1 ভাই, কিন্তু আমাদের প্রপার্টি উই হ্যাভ ডিভাইডেড ইন ইকুয়াল শেয়ার। আমরা 4, আমার ভাই এতে কোনো আপত্তি করে নাই, আমার ভাই বলেছে আমার কোনো অসুবিধা না, কারণ ইন এনি কেস আমার ভাই বুদ্ধিমান, আমরা তো 3 বোন এমনিতে ওর থেকে বেশি পেয়ে যাচ্ছি, 3 বোন না তো, যাই হোক। তো সে বলেছে যে না, আমি সবার ছোট, আমি জানি আমার কোনো, আমাকে তোমরা একটা টাকা না দিলে আমার অসুবিধা নেই, কিন্তু আমাকে আমার বিপদে ইউ উইল লুক আফটার মি, আমি জানি সেটা, সেজন্য যেভাবে ইচ্ছা সেভাবে। আমরা কিন্তু ইকুয়াল ভাগ করেছি, এখানে কোনো প্রবলেম হয় নাই। কাজে এটা হচ্ছে মন মানসিকতার উপর অনেকটা নির্ভর করে ঈশিতা। কিন্তু এখানে একটা যেটা আমার কাছে মনে হচ্ছে যে এই যে সম্পত্তি যেটা চাচাদের কাছে বা মামাদের কাছে চলে যাচ্ছে, এটা কি বাবা বা মায়ের উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি, সেই সম্পত্তিটা, নাকি তাদের যে জীবন দশায় তাদের উপার্জিত যে সম্পত্তি সেটাও যাচ্ছে? সবই যাচ্ছে। মানে আমার নামে যে প্রপার্টি, আমি ধরেন আমার বাবা মার কাছ থেকে ইনহেরিট করলাম কিছু প্রপার্টি, আবার আমার পয়সাও কিনলাম কিছু প্রপার্টি, আমার নামে যতটুকু প্রপার্টি আছে সব প্রপার্টি গুলি, আমার যদি ছেলে না থাকে, আজকে পর্যন্ত আইন যেটা আছে, আমার যদি ছেলে না থাকে, আমার মেয়েরা আমার প্রপার্টি 50% পাবে, বাকি 50% চলে যাবে আমার ভাইয়ের কাছে, ভাই না থাকলে ভাইয়ের ছেলে মেয়েদের কাছে, এবং যে বাকি 50%টা কিন্তু আমার মা বাবা বেঁচে থাকলে, ইসলামে তো কো শেয়ারের অনেক থাকে, মা বাবা পাবে, এই পাবে সেই পাবে, কিন্তু বেসিক্যালি আমার প্রপার্টি হাফ চলে যাবে আমার ভাইয়ের কাছে। আর সবচেয়ে হ্যাঁ বলেন।
কারণ আমার কাছে মনে হচ্ছে যে শুধু তার মানে হচ্ছে যে মেয়ে যদি থাকে একা সেই ক্ষেত্রে এই বন্টন গুলা হচ্ছে, ছেলে থাকলে সম্পত্তি দুই তরফ থেকেই শুধু ছেলেই ভোগ করতে পারছে, অন্য কারো কাছে যাচ্ছে না। তো এইটা হচ্ছে আমাদের মুসলিম আইনে এই কথাটা বলা হচ্ছে। এই ক্ষেত্রে আপনি মনে করেন কিনা যে কোনো সিভিল আইনের দরকার আছে, যে অথবা সিভিল আইন রয়েছে কিনা যে মেয়েও যদি থাকে সেও ওই প্রপার্টিটা পাবে? এখানে মামা বা চাচা বা তাদের উত্তরাধিকার সূত্রে যারা, তারা এই জায়গাটার পলিসি আপনি মনে করেন যে কাজ করা প্রয়োজন? এই জায়গা অবশ্যই প্রয়োজন। আমি নিজে বললাম তো যে আমি খুব ফিল করি, আমার যেহেতু দুই মেয়ে, কেন আমার সম্পত্তি অন্য জায়গায় চলে যাবে? যে ভাই, আমি আমারটা উদাহরণ দিচ্ছি, বাট বেসিক্যালি আপনি দেখেন কয়টা ভাই কয়টা বোনকে দেখে, ইন জেনারেল কয়টা ভাই কয়টা। আগে যখন ইসলামিক, আপনি বলবেন যে তাহলে ইসলামিক ল, সেই জন্য আমি বলছি যে সিভিল ল এ করা উচিত। ইসলামিক মুসলিম ল এ কি আছে? ভাই আগে কি ছিল? মহিলারা কাজ করতো না, মহিলাকে কে দেখবে? হয় স্বামী, না হয় বাবা, না হয় ভাই, না হয় ছেলে। বাট আজকালকার দিনে কি এটা সম্ভব? এমনকি আগে যে যেমন ফুপুকেও ভাইস্তা দেখতো, ফুপুকে ভাইস্তা দেখা, মাকেই তো ছেলে দেখে না। তাইলে কেন সেই প্রপার্টি ওই ভাইস্তার কাছে যাবে ফুপু যখন একা? সেটাই হচ্ছে আমার কথা। সেই জন্যই প্রপার্টির একটা সিভিল ল থাকা উচিত ফর বাংলাদেশি ন্যাশনালস, যেটা আপনি বললেন। একটা প্রশ্নও আছে এই সংক্রান্ত, আপা, যে বাবা মেয়েকে তখন হেবা বা দান করে দিতে পারবে কিনা, বা কি প্রসিডিউর সেক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ পারবে, কিন্তু শুনেন, এটাই হচ্ছে এখন একটু প্রবলেম। এটা তো আমার জীবন থাকতে করে দিতে হবে। আমি যেটা বললাম, আমি তো এখনো পারবো, আমার মেয়েকে আমি হেবা করে দিতে পারবো। একটা জিনিস আমি একটু আপনাকে বলি, আমি কিন্তু আমার জীবন বেঁচে থাকতে শুধু মানে আমি যাকে ইচ্ছা তাকে দিতে পারবো। অবশ্যই এখন একটু এখানে একটু ইয়ে করেছে, আমাদের দেশে একটু কড়াকড়ি করেছে আইনটার ব্যাপারে। আগে কিন্তু ছিল যে আমি আমার জীবন বেঁচে থাকতে 2005 এর আগ পর্যন্ত, আমি মনে করেন আপনি আসছেন, আপনাকে আমার খুব ভালো লাগলো, আমি আমার প্রপার্টি আপনাকে দান করে হেবা করে দিতে পারতাম, ঠিক আছে। কিন্তু 2005-এর জুনের পর থেকে হয়েছে যে হেবা একমাত্র উইদিন দ্য ফ্যামিলি করতে পারবে, মানে মা মেয়েকে, মা সন্তানদেরকে, বা সন্তানরা বাবা মাকে, এই টাইপের, অথবা আপন ভাই বোন, এর বাইরে কেউ কাউকে হেবা করতে পারবে না। কারণ দেয়ার আর সাম রিজনস অলসো, যে মানুষ অনেক ফ্রডুলেন্ট অ্যাক্ট করে, মিথ্যা কথা বলে, মিথ্যা দলিল করে ফেলে। এর আগে হেবা রেজিস্ট্রেশন লাগতো না, কিন্তু এখন হেবাটাও রেজিস্ট্রেশন করতে হচ্ছে, রেজিস্ট্রেশন ছাড়া হেবা হয় না। বাট ওই যে আপনি একটা প্রশ্ন করেন, যিনি করেছেন ওনাকেই আমি উদ্দেশ্য করে বলছি, আপনাকে হেবাটা কিন্তু জীবন থাকতেই করে দিতে হবে। জীবন থাকতেই, আমি জীবিত অবস্থায় আমি কেন পপার হয়ে যাব, আমি কেন নিঃস্ব হয়ে যাব? আপনি যখন, আপনি কি গ্যারান্টি দিতে পারেন আপনার মেয়ে আপনাকে কোনোদিন এটা যেন না হয়? কিন্তু এরকম ঘটনাও ঘটে যে আপনাকে কোনোদিন সেই বাড়ি থেকে বের করে দিবে না, এই গ্যারান্টি তো আমরা কেউ দিতে পারি না। বা আমি আমার মেয়ের গলগ্রহ হব না, সেই গ্যারান্টিও আমরা কেউ দিতে পারি না। সেই জন্য আমি কাউকে অ্যাডভাইস করবো না অ্যাজ এ লয়ার যে আমি জীবন থাকতে সবকিছু আমি হেবা করে দিব, সেটা আমি দিব না। আপনার যদি ইচ্ছা লাগে, ওকে, গিভ 80% অফ ইউর প্রপার্টি, হেবা করে দেন 80, বাট স্টিল ইউ নিড টু হ্যাভ সামথিং, আপনার যেন, আপনি যেন নিঃস্ব না হয়ে যান। এটা হচ্ছে আমার একান্ত রিকোয়েস্ট। আপনি দিতে পারেন, একটা কেন, সবকিছুই দিয়ে দিতে পারেন হেবা, আমি জীবন থাকতে আমি যা কিছু থেকে। বাট রিমেম্বার, আগেকার নিয়ম ছিল না, বাট এখন হেবা হচ্ছে ইট হ্যাজ টু বি রেজিস্টার্ড, এবং যাকে দিচ্ছি, মানে আমি ডোনার, ডোনিকেও যে নিচ্ছে তাকেও, তারও সিগনেচার লাগবে। আগে তো না হয় যদি এরকম হতো হেবাটা ওয়ান সাইডেড, যে ঠিক আছে আমার মেয়েকে দিলাম, লুকাই লুকাই আমি রেজিস্ট্রেশন করে রেখে দিলাম, এটা তো হচ্ছে না। এখন ওপেন, আমার মেয়েরও সিগনেচার লাগবে। তাহলে তোমার মেয়ে জেনেই গেল যে আই এম দ্য ওনার অফ দিস হাউস, এই আর কি। সেটার জন্য একটু নিজেকেও কেয়ারফুল থাকতে হবে, বাট অবশ্যই দেওয়া যায়। এখানে বিচ্ছেদের যে বিষয়টা, যে যদি মুসলিম আইনে সে বাংলাদেশে বিয়ে করছেন, তারপরে সে আসলে বিয়ের ডিভোর্সটাও তাকে কি মুসলিম আইনেই হতে হবে? সে যদি বাইরে থাকে, প্রবাসে থাকে, বা সেই ক্ষেত্রে কি তাকে ওই দেশের আইনটা ফলো করতে হবে, না বাংলাদেশে এসে আবার সেই আইনটা ফলো করতে হবে? আপা মাইক্রোফোনটা অফ। সরি না, আমি বলছি যেমন এটা কিন্তু ভাইস ভার্সা।
এখন আপনারা যারা বিয়ে করে আছেন বিদেশে, বাংলাদেশের আইনে বিয়ে করে গেছেন, কিন্তু আল্লাহ না করুক আপনাদের যদি ডিভোর্স, আপনারা তো এখানে আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস দেখাচ্ছেন ম্যারিড, এবং যতক্ষণ না আপনারা যে দেশে আছেন সেই দেশের আইন অনুযায়ী যদি আপনাদের সেপারেশন না হয়, আপনারা কিন্তু সারা জীবন ম্যারিড থাকবেন ওইখানে। হ্যাঁ, যতই আপনি বলেন যে আমার দেশে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, আমাদের ইসলামিক ল অনুযায়ী ডিভোর্স হয়ে গেছে, আমি ডিভোর্স দিয়ে দিয়েছি এই কাগজ, কিন্তু এটা ওরা কিন্তু একসেপ্ট করবে না। ওরা বলবে না, আমাদের দেশের আইন অনুযায়ী তোমাদের ডিভোর্স হতে হবে। তো ঠিক তেমনি আপনি যখন বিদেশ আছেন, আপনি প্রশ্ন আসছে আরেকটা। আচ্ছা, আমি এটা একটু পরে দিব, আপনি আমাকে একটু কাইন্ডলি রিমাইন্ডার দিয়ে নেই। দিলশানা পারুন উনি একটা কোয়েশ্চেন করেছেন। তো যেটা হচ্ছে যে ঠিক তেমনি বাংলাদেশে যখন আমি আপনারা যারা বিদেশ আছেন, বিদেশে যদি আপনাদের ডিভোর্স হয়ে থাকে ফেয়ার এনাফ, কিন্তু বাংলাদেশে এই জন্য ডিভোর্স করতে হবে, আপনার যদি কোনো প্রপার্টি থেকে থাকে, আপনার অ্যাবসেন্সে বা আপনার মৃত্যু হলে পরে তখন কিন্তু আপনার ওই হাজব্যান্ড বা ওয়াইফ যেই হয় না কেন, বাংলাদেশের প্রপার্টি সে নিয়ে নিতে পারবে, কারণ এই দেশের আইন অনুযায়ী আপনি ডিভোর্স না, আপনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সেই জন্য লিগালাইজেশনের জন্যই আপনাদের উচিত হবে দুই জায়গাতেই ডিভোর্স নেওয়া। আচ্ছা আপা, আর পারলাপুর যে প্রশ্নটা, যে জীবদ্দশায় দান করার প্রক্রিয়াটা কি আসলে, অথবা করা যায় কিনা, যে মৃত্যুর পর আমার সন্তানই আসলে সম্পত্তির মালিক হবে, এরকম কিছু? হ্যাঁ, দান তো করা যায়। আমার জীবন যতক্ষণ আমার রুটা থাকবে, যতক্ষণ আমি বেঁচে আছি, আমার জ্ঞান মানে বুদ্ধি কাজ করবে, আমি ততক্ষণ, বিকজ এটা রেজিস্ট্রেশন প্রসেস। আচ্ছা, এই প্রসেসটাই আপা মানে কিভাবে করব আমরা, যদি যারা জানি না যে স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে, সেটা একটু যদি করতে হয়, যদি আমি আমার জীবন থাকতে আমি দানটা করতে চাই, তাহলে অবশ্যই আমাকে ইট ইজ বেটার টু গো টু এ লয়ার। বাট আমাদের দেশের লোকেরা বেশিরভাগ সময় লয়ারের কাছে যায় না, তারা দলিল লেখকের কাছে যায়। এটা যার কাছেই যান না কেন, আপনার যে প্রপার্টি আছে সেই প্রপার্টির ফুল শিডিউলটা দিতে হবে, যে এই প্রপার্টি আছে, এইগুলি আমি দান করতে চাই। এবং রিলেশনশিপ, বাংলাদেশের কথাটাই আমি বলছি, এটা কিন্তু বাবা মেয়ে বা বাবা স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ, সন্তান, ভাই বোন, এই কয়েকজনের মাঝেই শুধু এটা করা যাবে, দান করা যাবে। তো আপন উইদিন দ্য ফ্যামিলি। তো এই দান প্রক্রিয়ায় আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, একজন দাতা এবং গ্রহীতা, দাতা এবং গ্রহীতা উভয় পক্ষকে স্বাক্ষর দিতে হবে, এবং গ্রহীতা যিনি, তাকে অ্যাডাল্ট হতে হবে, মানে 18 বছর বয়সের উপরে হতে হবে, দেন TIN থাকতে হবে, NID থাকতে হবে, এই সমস্ত ফর্মালিটিস যেগুলি আছে এখন আমাদের দেশে, সেগুলো করে তাকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে তাকে প্রপার্টিটা দিয়ে দিতে হবে। আর যেটা আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে আফটার মাই ডেথ, এখন আমি যদি, যেহেতু আমি মুসলিম আইনটাই আগে বলছি, হিন্দু আইন বা অন্য আইনে কিন্তু উইল আছে, মুসলিম আইনে কিন্তু উইল নাই। হ্যাঁ, কারণ ইসলাম ধর্ম অনুযায়ী আফটার ডেথ আমার আর এই দুনিয়াদারি উপর কোনো হাত নাই। সেই জন্যই কিন্তু ইসলামে প্রপার্টি ডিভিশন আছে কোরআন শরীফে, কে কতটা পাবে, কিভাবে পাবে। অন্য রিলিজনে ওইভাবে করে কিন্তু নাই। কোরআন শরীফটা যদি আপনারা একটু রিসার্চ করেন, এভরিথিং ইজ দেয়ার, একটা লাইফে যা লাগে। তো সেই জন্যই আছে যে আফটার ডেথ আমি কিছু করতে পারবো না। তবে হ্যাঁ, আমাদের ইসলাম আইন অনুযায়ী 1/3 অফ দ্য প্রপার্টি আমি ওয়াসিয়াত, সেটাও উইলি বলতে পারেন, উইশ, ওয়াসিয়াত নামা করে যেতে পারি। বাট রিমেম্বার, 1/3 অফ ইয়োর প্রপার্টি, আমার সমস্ত প্রপার্টির 1/3 আমি, মানে 3 ভাগের 1 ভাগ আমি ওয়াসিয়াত করতে পারি, যে অমুক সন্তান বা অমুক বা তমুক যেই হোক আমার মৃত্যুর পরে সে পাবে। কিন্তু এখানে আমি এটা বলে গেলাম, লিখে গেলাম, রেজিস্ট্রেশন হোয়াট এভার আমি বলে গেলাম, কিন্তু ওয়াসিয়াতনামা যখন আফটার ডেথ আমার যারা উত্তরাধিকারী তাদের মধ্যে কেউ যদি অবজেকশন দেয়, সেটা তখন কার্যকর করাটা কঠিন হয়ে পড়ে। ক্ষেত্রে আপা বিষয়টা এরকম যে, তাহলে বাবা মা যদি তার আচ্ছা আমারটা দিয়ে উদাহরণ দিই, তাহলে আমাকে যদি তারা উইল করে দেয়, তাহলে সেটা লিগালি উইলটা করা হচ্ছে, পেপার করে যা কিছু করা হবে, সেই ক্ষেত্রে কি তারপরেও কি ওই বা চাচা মামা এই জাতীয় ভাগ তখনও সম্পত্তির দাবিদার আসবে, নাকি আমি সেটা ভোগ করতে পারবো?
না, ওটা তো উইল তো হচ্ছে আফটার ডেথ। ইসলাম ধর্মে তো আফটার ডেথ আপনি কিছু করতে পারবেন না, অনলি 1/3 অফ ইয়োর প্রপার্টি। তাহলে আপনার এখানে বাবা কোনো সিভিল ল এখানে নাই যে উইলের? না, যেহেতু আপনার বাবা মা একটা ধর্মে বিশ্বাসী, ওনারা তো আর বলবে না যে আমরা নাস্তিক, এই ডিক্লারেশন তো দিবে না। যেহেতু একটা ধর্মে বিশ্বাসী, বাংলাদেশের সবাই সবাইকে ফ্যামিলি ল অনুযায়ী প্রপার্টি ডিভিশনে, ওই যে আমি প্রথমে বলেছিলাম যে সিভিল ম্যারেজ করলে একটা প্রবলেম ফেস করতে হয় প্রপার্টি ডিভিশনের, ল অফ ইনহেরিটেন্স এসে ক্ল্যাশ করে যায়, কনফ্লিক্ট হয়ে যায়, সেম থিং। এখন আপনার বাবা মা যেহেতু ইসলাম ধর্ম পালন, হিন্দু হলে উইল করতে পারে, কিন্তু ইসলাম ধর্মে উইল নাই। ইসলাম ধর্মে ওয়াসিয়াত নামা, and not the whole property, it's only 1/3 of their property. তো 1/3 of their propertyর মধ্যেও এখন যদি আপনার কোনো চাচা বা আপনার মামা এসে অবজেকশন দেয়, সেটা আবার কার্যকর করতে অনেক কঠিন হয়ে দাঁড়াবে। সেই জন্যই এখন অনেকেও যেটা আমি বললাম গিফট করে দেয়, বাট গিফট করলে তো আপনার বাবা মা নিঃস্ব হয়ে যাচ্ছে। সব ছেলে মেয়ে সময় নাও হতে পারে, তাই না? এক্স্যাক্টলি। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মানে অনেকে যেটা এখন করেন যে প্রপার্টি ছেলে মেয়ের নামে কেনা, অথবা যে কোনো কিছু নমিনি করে দিয়ে যাওয়া, যে আমার পরে এই ধরনের কিছু বিষয় মনে হয় সিভিল যে পলিসিটা বা তার মধ্যে ইনক্লুডেড হতে পারে, যেটা লিগালি ওরা এভাবে করে করতে পারে। আমার কাছে মনে হয় এই ক্ষেত্রেও কাজ করা প্রয়োজন। তো এই ক্ষেত্রে আপা পরবর্তীতে যে বিচ্ছেদ যদি হয়ে যায়, তা সেই ক্ষেত্রে আপা কাস্টডি যেটা আমরা বলে থাকি, তো কাস্টডিটা আসলে কি আপা, এটা আপনি আগে একটু বুঝাবেন। আমরা আইনের জটিলতায় না যে আমরা সহজভাবে একটু বুঝি যে আসলে কাস্টডি কি, আমরা শুনি সন্তানের কাস্টডি, বিষয়টা কি? আচ্ছা, আমি এখন বলছি, আমি সেটা প্রথমেও বলেছিলাম যে আমাদের দেশে কিন্তু আমরা ব্রিটিশ ল তার উপরেই ব্যাংক করে এখনো আমরা কাজ করে যাচ্ছি। তো কাস্টোডিয়ানশিপ বলেন, জিম্মাদারিত্ব বলেন, অভিভাবকত্ব বলেন, যেটাই বলেন, লিগ্যাল গার্জিয়ান যদি বলি আমি, বা আইনগত অভিভাবক, অলওয়েজ ইজ দ্য ফাদার। বাবাই হচ্ছে লিগ্যাল গার্জিয়ান। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে কিন্তু বেশিরভাগ পুরুষ লিগ্যাল গার্জিয়ান বলতে দায়িত্ব যতটা না পালন করবে, খবরদারিটা করার জন্যই কিন্তু লিগ্যাল গার্জিয়ানটা আরো বেশি জোর দিয়ে বলে। হ্যাঁ, তো যাই হোক, লিগ্যাল গার্জিয়ান বাবা, এবং আমার মনে হয় এটা ইউনিভার্সাল ট্রুথ। যার জন্য আপনি খেয়াল করে দেখবেন, আপনারা উন্নত দেশে আছেন, সেখানে তো ওদের বিয়ে ছাড়াই বাচ্চা হচ্ছে অনেকের, না পার্টনারদের। আবার অনেকে আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল এক সময়, হয়তো বা সেটা ভেঙে গেছে, আরেক জায়গায় গেছে, গিয়ে দেখা গেল বাচ্চাগুলো সে মাও জানে না অ্যাকচুয়ালি কার বাচ্চা, সেগুলো বের করতে ডিএনএ টেস্ট করে, অরিজিনাল বাবাকে খুঁজে বার করে। এবং আমি এরকম ঘটনাও জানি যে অরিজিনাল বাবার সাথে সেই মেয়ের জীবনে দেখাও হয় না, কিন্তু 20 বছর বয়স পর্যন্ত তাকে পয়সা দিতে হয়েছে, এরকমও আছে। হ্যাঁ, যে সেই ভদ্রলোক নিজেই বলেছে, এটা একটা গল্প, বিদেশি আমার কাছে বলেছে যে ইট ওয়াজ ওয়ান নাইট স্ট্যান্ড, বাট আনফর্চুনেটলি দ্যাট ওম্যান বিকেম প্রেগনেন্ট। তারপরে তার সেই ঘরে একটা মেয়ে আছে, 22-20 বছর পর্যন্ত মেয়েকে তার পয়সা দিতে হয়েছে, অ্যালামনি বলি বা যেটাই বলি, মেইনটেনেন্স বলি, সে পয়সা বিদেশে ওই ডিএনএ টেস্ট করে বের করে। আমাদের দেশে তো সেরকম সেটা নাই। তো আমাদের দেশে যেটা হয়েছে যে এখন ডিএনএ টেস্ট হচ্ছে, কিন্তু যেটা সত্যি কথা যে সারা দুনিয়া জুড়ে হচ্ছে বাবা ইজ দ্য লিগ্যাল গার্জিয়ান। কিন্তু সেই সাথে বলা হচ্ছে যে মাকে ছাড়া একটা বাচ্চা কিন্তু একা, সিঙ্গেল মাদার আমরা যাই বলি না কেন, সিঙ্গেল প্যারেন্টস এর দিয়ে বড় হওয়াটা ডিফিকাল্ট বলি ন্যাচারালি। হ্যাঁ, সবসময় দুইটা প্যারেন্টস এর কাছে একটা বাচ্চা যেই নর্মাল ওয়েতে বড় হয়, সিঙ্গেল প্যারেন্টস আইদার ফাদার অর মাদার, ওই রকম ভাবে নর্মাল ওয়েতে সে বড় হয় না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এখন যে ডিভোর্সের ক্ষেত্রে যখন ডিভোর্স চলে আসে, দেখা যায় সবচেয়ে বেশি প্রবলেম হয় এই বাচ্চাকে নিয়ে বাবা মার মারামারি। বাবা বলে আমি লিগ্যাল গার্জিয়ান, মা তো ইমোশনালি বলে আমি বাচ্চাকে ছাড়বো না। বাট যে আইনটা আমাদের দেশে প্রচলিত আছে, সেখানে কিন্তু বলাই হয়েছে অভিভাবকত্ব আইনে যে যা কিছু করা হয় এটা হচ্ছে বাচ্চার ভবিষ্যতের জন্য। হ্যাঁ, যে ওয়েলফেয়ার অফ দ্য চাইল্ড, যা কিছু করা হবে ফর ওয়েলফেয়ার অফ দ্য চাইল্ড। তো কাজেই এমনি আইনটা সাদামাটা ভাবে কি বলা আছে যে মেয়ে বাচ্চা সাধারণত টিল হার পিউবার্টি মায়ের কাছে থাকতে পারে, আর ছেলে বাচ্চা 7 বছর বয়স পর্যন্ত থাকতে পারে উইদাউট এনি প্রবলেম। হাজার ডিভোর্স হয়ে গেলে ছেলে। কিন্তু আমাদের দেশে কিন্তু দেখা যায় যে দুধের বাচ্চাকেও রেখে দিয়ে মাকে বের করে দিচ্ছে। হ্যাঁ, এরকম ঘটনাও হয়েছে অনেক, একটা দুটা না। তো দেখা যায় যে গ্রামের মানুষরা আমাদের দেশে সবাই সহজ সরল না, কিন্তু ক্রুয়েলিটি অনেক বেশিও আছে সেখানে। তো যাই হোক,
তো আইন অনুযায়ী যে একটা মেয়ে টিল পিউবার্টি থাকতে পারে, ভ্যালিড রিজনে, মেয়েদের ধরেন মেনস্ট্রুয়েশন হয়, অনেক কিছু হয়, মেয়েদের একটা যখন বয়সকালীন সন্ধিক্ষণটা আসে, সে সময় একটা মা তাকে যেভাবে বুঝাতে পারে একটা বাবা পারে না, অনেক কিছুই আছে। তো সেই জন্য মেয়েরা থাকে, বাট আমাদের দেশে দেখা যায় একটা মেয়ে পিউবার্টি বিয়ের হওয়া আগ পর্যন্ত যতদিন পড়াশোনা করে মায়ের কাছেই থাকে। আর ছেলেকে বলেছে 7 বছর বয়সের পরে ছেলের ইচ্ছা অনুযায়ী ছেলে যদি বাবার কাছে চলে যায় বা কিছু, বাট ছেলেকে এটা বলা আছে। কিন্তু যদি যখন এই কাস্টাডিয়ানশিপের মামলাগুলি হয় এবং কোর্ট যদি মনে করে বাবা ইজ নট ফিট, মা ইজ ফিটার দেন বাবা, আজকে আপনি কি মনে করেন একটা ড্রাগ এডিক্টেড বাবার কাছে বাচ্চাকে দিয়ে দিবে? কখনোই দেয় না। একটা চরিত্রহীন বাবার কাছে বাচ্চাকে দিয়ে দিবে? কখনোই দেয় না। সেগুলো আমাদের কোর্ট অনেক সচেতন ভাবে করে। তো যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে নাকি ফিট, কোর্টে পর্যন্ত যদি যায় তাহলে আদালত পর্যন্ত গেলে বাচ্চা যে নাকি ফিটার পার্সন, যার কাছে বাচ্চা থাকলে ভালো থাকবে তাকে তার জিম্মায় দিয়ে দেয়। কেন লিগ্যাল গার্জিয়ান এখানে? সেটা হচ্ছে যে বাচ্চা যদি কখনো কোনো আল্লাহ না করে অসুখ বিসুখ কিছু যদি হয়, কোনো ফাইনাল ডিসিশন, কোনো স্কুল বদলির ডিসিশন, সেখানে কিন্তু টাকার একটা ব্যাপার আছে না? তো সেই সব ক্ষেত্রে বাবার সাথে ডিসকাস করে, সিন্স হি ইজ দ্য লিগ্যাল গার্জিয়ান, পরে যদি কোনো প্রবলেম হয় সে যেন কোনো ব্লেম করতে না পারে, সেই জন্য সে লিগ্যাল গার্জিয়ানের কাছে তখন বাবাকে দেয়। আর আরেকটা জিনিসও আছে আমাদের ধর্ম অনুযায়ী, যে যদি বাবা ইসে হয়, বাবার পরিবর্তে বাবা না থাকে, যেটি এতিম বাচ্চা হয় আর কি, বাবা মারা গেছে, সেই ক্ষেত্রে বাবার পরে কে হয়? দাদা, না হয় চাচা, না হয় দাদি, এরকম। হ্যাঁ, আর মানে লিগ্যাল গার্জিয়ানের কথা বলছি। কাস্টেডিয়ানশিপটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মারাই থাকে কাস্টেডিয়ান। হ্যাঁ, কিন্তু আর তবে আরেকটা জিনিস আছে যে মায়ের অনেক ক্ষেত্রে মা যদি সেকেন্ড টাইম বিয়ে করে ফেলে, সেই ক্ষেত্রে অনেক সময় জটিলতা হয়। তখন অনেক সময় বাবা বলে যে না, আমার কেন আমার বাবা যদি আমার বাচ্চা কেন ওই ওয়াইফের কাছে চলে যাবে, এরকম। তবে মেয়ে বাচ্চার ক্ষেত্রে আসলে বেশিরভাগ হয়। আবার এটাও সত্যি, ইফ ইউ গো টু দ্য চাইল্ড সাইকোলজি, অনেক সময় বাচ্চারা কিন্তু অ্যাজ এ হোল, আমি আমার বাচ্চা সহ সবার বাচ্চার কথা বলছি, বাচ্চারা কিন্তু অনেক সেলফিশ বলতে ওরা কিন্তু কখনোই চায় না আমার বাবা মা আলাদা হোক। নাম্বার ওয়ান, কেন? তাদের কমফোর্টের জন্য। বাবা মার অশান্তি শান্তি সেগুলি না, তাদের বিকজ দে হি অর শি লাভ বোথ দ্য প্যারেন্টস, সেজন্য ও চায় যে আমার বাবা মা দুজনেই থাকুক। তারপরে যখন বাবা মা আলাদা হয়ে যায়, বাচ্চাদের কাছ থেকে যখন আলাদা হয়ে যায়, তখন বাচ্চার জন্য এটা ডিফিকাল্ট হয়। বাচ্চারা যার কাছে থাকতে চায় বা যার কাছে ভালো থাকে সেখানেই অ্যাকচুয়ালি থাকে। কিন্তু একটা বাবা মার যখন অন্য কোনো পার্টনার আসে, বাচ্চাদের পক্ষে কিন্তু সেটা একসেপ্ট করা খুব কঠিন। বাবা যতই খারাপ হোক, বাবার জায়গায় আরেকটা লোককে, মায়ের সাথে দেখা, মায়ের সাথে ঘুমানো, মায়ের সাথে বেড়ানো, সেটা কিন্তু ওদের একসেপ্ট করতে কষ্ট হয়। ঠিক তেমনি হ্যাঁ, বাবার সাথে মায়ের জায়গায় যখন আরেকটা মহিলা আসে, তখন আমাদের দেশের কালচারে বিশেষ করে সে বাচ্চাটা কিন্তু মন মরা হয়ে যায়। হ্যাঁ, যে আমার মা নাই, মায়ের বদলে আরেকজন, হ্যাঁ, বা বাবা সেই মহিলাটার সাথে ঘুরছে, খুশি আছে, সেটাও সে কিন্তু একসেপ্ট করতে পারে না। এই জন্যই কিন্তু যখন আরেকটা বিয়ে হয়, আপনি যদি চাইল্ড সাইকোলজি দেখেন, বাচ্চাকে জিজ্ঞেস করেই অ্যাকচুয়ালি ঠিক করার কথা যে বাচ্চা কার কাছে থাকতে চায়। সেই মায়ের কাছে, যে মা সেকেন্ড টাইম বিয়ে করেছে, বা যেই বাবা সেকেন্ড টাইম, তার কাছে, না আরেকটা প্যারেন্টস এর কাছে যেতে হয়। এটা গেল একটা দিক। আর প্র্যাকটিক্যাল রিজন বিদেশে তো অনেকই হয়, আমাদের দেশেও আজকাল আমি অনেক শুনেছি, সোফার এ পর্যন্ত এরকম এ ধরনের কোনো কেস আমি পাইনি আসলে, বাট শুনেছি। আর বিদেশে তো অহরহ হয়। স্টেপ ফাদাররা অনেক সময় দে ক্যান বি মোলেস্টার, দে ক্যান ইভেন রেপ দ্য গার্ল চাইল্ড, যদি মেয়ে হয়। তো ওইসব ক্ষেত্রেও কিন্তু তখন আমি যদি সচেতন মা হই এবং আমি যদি মনে করি যে না, আমার কাছে চাইতে তার বাবার কাছে আমার বাচ্চাটা বেশি সেফ থাকবে, আমার ইমোশনাল সেলফিশনেসটাকে বাদ দিয়ে ঊর্ধ্বে সত্যি যদি আমার বাচ্চার মঙ্গল চাই, এবং আমি আবার একটা বিয়ে করেছি, কারণ আমার তো লাইফ আছে, আমাকে আই হ্যাভ টু মুভ অন, সেই ক্ষেত্রে তাহলে বাচ্চাকে কিন্তু বাবার কাছে দিয়ে দেওয়া উচিত, যদি ওই পরিবেশ থাকে। আর যদি বাবারও সেই রকম পরিবেশ না থাকে, তাইলে যদি ওরকম কোনো দাদি, যে দাদি সত্যিকার অর্থে আদর করবে, যে দাদি সত্যিকার অর্থে মঙ্গল কামনা করবে, আমি মনে করি, অথবা নানি, যেই নানি দেখবে, এরকম কারো কাছে অ্যাকচুয়ালি বাচ্চাকে হ্যান্ড ওভার করা উচিত, যদি বাচ্চাটা ট্রমাটাইজ হয়ে যায় ফর সেকেন্ড ম্যারেজ অফ হার মাদার আইদার অর ফাদার, সেই সব ক্ষেত্রের কথা বলছি। এখানে প্রশ্নটা যেটা আপনার কথার সাথেই সম্পৃক্ত আর কি,
করেছেন যে যদি মা দ্বিতীয় বিয়ে করেন তখন সেক্ষেত্রে কি সন্তানের কাস্টডি উনি পাবেন? হ্যাঁ, যদি উনি দেখাতে পারেন যে বাচ্চা ইজ হ্যাপি, বাচ্চা যদি মায়ের সাথে থাকতে চায়, বাচ্চা যদি আমি ওনাকে খোলাখুলি, যিনি প্রশ্ন করেছেন খোলাখুলি বলছি, বাচ্চা যদি অলরেডি মায়ের কাছে থাকে, ইট ইজ ডিফিকাল্ট বাবার কাছে বাচ্চাটাকে নিয়ে যাওয়া, বাচ্চাকে কোর্টে মামলা করে আনতে হবে। তো বাচ্চাকে যদি মামলা করার পরে যদি যে মায়ের কাছে এখন বাচ্চাটা আছে এবং যে মা সেকেন্ড ম্যারেজ করেছেন, বাট সে যদি প্রমাণ করতে পারে দ্য চাইল্ড ইজ হ্যাপি উইথ হার অ্যান্ড যে বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে না, এবং বাচ্চাও যদি কোর্ট, আমি জানি না বাচ্চার বয়স কত, বাচ্চাও যদি বলে যে আমি আমার মায়ের কাছে থাকতে চাই, আমার স্টেপ ফাদার ইজ গুড, আমার বহু স্টেপ ফাদার আছে অনেক ভালো, অনেক আদর করে, খারাপ যেমন আছে সব রকমের উদাহরণই আছে, যে না আই উড লাইক টু, অনেকে আছে আমার পরিচিত তারা সেই স্টেপ ফাদারকে আঙ্কেল ডাকছে, কেউ পাপা ডাকছে, কেউ অন্য কিছু ডাকছে, তারা আছে এবং তারা থাকছে। বাট সেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক মা আবার এক্সট্রিম, এটা হয়তো বা আমি একসেপ্ট করি না, যে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা বাবার সারনেমটা চেঞ্জ করে ফেলে, উইচ ইজ রং আমার মনে হয়। কারণ আমার বাচ্চার, হ্যাঁ বিদেশে পাসপোর্টের ব্যাপার হলে দ্যাট ইজ ডিফারেন্ট, দ্যাট আই ডোন্ট নো, কিন্তু বিদেশে তো খুব ওপেন, তারা তো বলতেই পারে যে দিস চাইল্ড ইজ মাই ফ্রম ফার্স্ট হাজবেন্ড, তো কাজে তার আরেকটা ডিফারেন্ট সারনেম থাকতেই পারে। তো সারনেমটা চেঞ্জ করার ব্যাপারে অনেক সময় বাবাদের আপত্তি থাকে, এটা থাকে। কিন্তু যদি আমি কোর্টকে প্রমাণ করতে পারি যে আমার বাচ্চা আমার কাছে হ্যাপি এবং আমার বাচ্চা আই এম ফিট বি আ কাস্টোডিয়ান অফ মাই চাইল্ড, তাহলে কিন্তু কোর্ট আমাকে দিয়ে দিবে। এই ক্ষেত্রে বা মা কোনোভাবে গার্ডিয়ানশিপ পাবে না, তাই তো? এখন গার্ডিয়ানশিপ বলতে ঈশিতা আপনি কি বুঝাচ্ছেন আমি জানি না। কাস্টোডিয়ান, অ্যাকচুয়ালি বেসিক কথাটা হচ্ছে কাস্টোডিয়ান, জিম্মাদার। লিগ্যাল গার্জিয়ান যদি বলেন, লিগ্যাল গার্জিয়ান কখনোই মা হয় না। একটু আগে যেটা বললেন যে বাবার যদি মৃত্যু ঘটে, সেক্ষেত্রে চাচা হচ্ছে, দাদি হচ্ছে, দাদা হচ্ছে, মা হচ্ছে না। এটা আমি আসলে খুবই হতাশ। আমার কাছে এটা মনে হয় যে এই যে 10 মাস রাখলাম, এবং যতই আমরা এই যে সিঙ্গেল প্যারেন্টস এর যে কনসেপ্টটা, মা কিন্তু এই বাবা মা একসাথে থাকার পরে মাই কিন্তু 99% এফোর্ট একটা সন্তানের পিছনে মা দেয়। সে চাকরিজীবী মা হোক, ঘরের মা হোক, যেই হোক, আমার কাছে যেটা আমার অভিজ্ঞতায় দেখেছি, কাজের জায়গায় দেখেছি, গবেষণায় দেখেছি, মায়ের এফোর্ট থাকে সবচেয়ে বেশি। আমি বাবাদের ডিসরেসপেক্ট করছি না, বাবারা অনেকটা করেন, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে বাবার অনুপস্থিতিতে আসলে মায়ের, আচ্ছা ধরে নিলাম যে বাবা লিগাল গার্জিয়ান, ঠিক আছে, সেটাতে মতানৈক্য থাকলে আমি ধরে নিলাম, দ্যাটস গুড। তারপরে কেন মা আসবে না? কেন দাদি আসবে? কেন চাচা আসবে? কেন দাদা আসবে? সেটাই কেন আপা আপনারা এটা নিয়ে কাজ করেন না? মা কেন আসবে না? এখন মানে এখনকার জামানায় আমি বলছি, এখনকার জামানায় কিন্তু ওই দাদা চাচা ফুপুর আর কেউ আগায় আসে না, সত্যি কথা। এখন কিন্তু ফাইট, আমার অভিজ্ঞতা আমি দিচ্ছি, শুধু বাবা মার মধ্যেই ফাইট গুলো হয়। কারণ একটা যখন সেই ছেলেটা মারা যায়, দাদিরা আর ওইভাবে দে লস্ট দেয়ার ইন্টারেস্ট, তারা শুধু যদি মনে করে যে আচ্ছা আমার ছেলেই নাই তো নাতি দিয়ে কি করবে, এটা কাগজে কলমেই আছে। হ্যাঁ, কাগজে কলমেই আছে যে দাদার পরে মানে যদি সত্যি সত্যি কেউ ফাইট করতে চায়, এটা কখন হয় যে দাদি আর ফুপু আর দাদা আর চাচা কখন আসে? যখন কোর্টে বাবা মা ফাইট করতে থাকে, যখন মা যখন বলে যে বাবা তার একটা বিয়ে করে ফেলছে, আমার বাচ্চা আমার চাইতে কি ভালো, তখন বাবা বলে না, তখন আবার কোর্ট বলে হ্যাঁ দাদি তো আছে, তখন আমার মা আছে, আমার মা দেখবে বাচ্চাকে, আমার ফুপু আছে। ওই সময় ওই লিগ্যাল গার্জিয়ানের ওই ইস্যুগুলি টেনে আনে। বাট বেসিক্যালি কিন্তু আপনি যাই বলেন না কেন বা আইনে যাই আছে না কেন, আমরা কেন ফাইট করি আমি আসলেও জানি না ঈশিতা, কিন্তু মাই কিন্তু ইভেন্চুয়ালি মা কাস্টোডিয়ানশিপ হিসাবে, কিন্তু কাস্টোডিয়ান হিসাবেই কিন্তু মা সবকিছুই করে বাচ্চার। বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যে 60% অফ দ্য মাদার টেক কেয়ার অফ দ্য চাইল্ড, যদি পার্সেন্টেজ ধরেন ডিভোর্স প্যারেন্টস এর, তো 60% মাই কিন্তু একা বলেন বা বিয়ে করে বলেন যেভাবেই হোক বাচ্চাটাকে বড় করে। কিন্তু ওই যে লিগ্যাল গার্জিয়ান ওইখানে একটা আছে, এটা অনলি বিকজ হয়তো বা আনফরচুনেটলি আমি কি বলবো, ন্যাচারালিও দেখেন যখন ব্লাড টেস্ট করা যায়, ডিএনএ টেস্ট করা যায়, বাবারটা চলে আসে, মায়েরটা আসে না। উই কান্ট ফাইট উইথ দ্যাট অলসো। আমি আপনাকে বোঝাতে পেরেছি। এখন মানে ওইটাও আনফেয়ার, মানে কি বলবো, মানে ওইভাবে যে আমি যে দেখেন আমি আমার বাচ্চা আমার রক্ত খেয়ে, আমার রক্তে when I was pregnant,
বাচ্চা আমার কাছে, আমার বুকের দুধ খেয়ে বড় হয়েছে, কিন্তু ওর যখন ডিএনএ টেস্ট করবেন আমার কিছু আসবে, আসবে বাবার, যে কার এটা বাচ্চা। আমি জানি না, বা কেন মায়ের আসে না? না, কার বাচ্চা আমরা বাবাদের ডিএনএ টেস্ট করি বাবাকে জানার জন্য, কিন্তু মাকে জানার আমাদের প্রশ্ন আমিও হয় না। জানি না, কিন্তু আমি বলি যে কেন তাহলে আমার কেন কিছু কিন্তু থাকবে আপা না? আমার তো মনে হয় যে যেহেতু 23 ক্রোমোজোম আমাদের আছে সাইন্টিফিক্যালি, হ্যাঁ মায়ের আছে বাবার আছে, কাছে ডিএনএ তো বাবারও আছে মায়েরও আছে প্রচ্ছন্ন প্রকট বৈশিষ্ট্য। যেহেতু এটা আমার মতামত আপা, আমি জানি না, যেহেতু আমার পড়াশোনা দিয়ে যেটা বুঝতে আমার পারছি। এটা অনেক জানার ইচ্ছা, কারণ সবসময় আমি বলি যে আই অলওয়েজ ফিল মাই চিলড্রেন আর মাই ফ্লেশ এন্ড ব্লাড। নো 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 না আপা, এটা একদম সাইন্টিফিক্যালি ট্রুথ। কারণ আমরা কখন ডিএনএ টেস্ট করতে যাই, যখন আমাদের বাবার পরিচয়ের দরকার হয়, আমাদের মায়ের পরিচয়ের তো দরকার হয় না, আমার পেট থেকেই তো বাচ্চাটা বের হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা কখনো বলি না যে মায়ের ডিএনএ টেস্ট করবো, আমরা সবসময় কোর্টে বা যেখানে হোক বাবার ডিএনএ টেস্ট করার কথা, মানে লজিক এটা মনে হচ্ছে আমার কাছে। both side আসলে পসিবল। অনেক উন্নত জায়গায় আছেন, একটু খুঁজবেন, কারণ আমি ওই যে বললাম না, না আপা এটা একজন পসিবল। থ্যাংক ইউ, যেই বলেছে থ্যাংক ইউ। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে যেহেতু আমি জানি না সেটা না, কিন্তু এই আর্গুমেন্টে এটা আমারও মনে হয় আপনার মতন যে বাবার পরে অ্যাকচুয়ালি মায়েরই হওয়া উচিত। ঠিক আছে, বাবা ইজ দ্য লিগাল গার্জিয়ান, আফটার ডেথ মাদার শুড বি দ্য লিগাল গার্জিয়ান অফ আ চাইল্ড, কিন্তু সেটা এখনো হয় না। এগেইন, যেহেতু আমাদের ধর্মীয় যদি কোনো বার থেকে থাকে, ধর্মীয় আইনটাকে নাড়াচাড়া না করে আমাদের দেশে একটা সিভিল আইন করা উচিত। এক্স্যাক্টলি আপা, কারণ যে আপা আমরা যেটা বলছি যে বাবা মার মধ্যে লড়াই হলে তখন চাচা বা দাদা আসছে, কিন্তু আপা এর চেয়েও যেটা সামাজিক দিক থেকে আপনি যদি দেখেন, যদি বাবা না থাকে তখন সন্তানের বিয়ের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে ইচ স্টেপ মা কিন্তু ডিসিশন নিতে চাইলেও নিতে পারে না, তখন দাদা এসে চাচা এসে বলে না ওর এটা হবে না, এটা হবে, এই জায়গায় বিয়ে হবে না ওই জায়গায়। এই যে মাতবরির যে জায়গাটা, হ্যাঁ আমি বললাম হয়তো করবে না, মাই সব করবে, সেই জায়গাটা তারা খাটায় বেশি। এক্স্যাক্টলি। কিন্তু আমার মনে হয় সিভিল আইন হওয়া উচিত আপা, আমাদের কাজ করা উচিত। হ্যাঁ, কারণ আমি ঈশিতা, আই উড লাইক টু সে যে যেহেতু আমি নিজে আমার ধর্ম বিশ্বাস করি, কিন্তু ধর্ম বিশ্বাস করতে গেলে ব্লাইন্ডলি করতে হয়, বাট যেহেতু হয়তো বা আইনজীবী, মানে যেহেতু আমি লিগ্যাল পেশার সাথে আছি, সেই জন্য সারাক্ষণই আমার মনে হতে থাকে যে কয়েকটা জায়গায় অবশ্যই বাংলাদেশে এখন এতটা এগিয়ে গেছে, কিন্তু আমাদের দেশের উচিত, সব ধর্মের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, সিভিল ল হওয়া উচিত, যে বাংলাদেশি যারা নাগরিক তারা তারা যেটা চাচ্ছে যে তারা যারা এই আইনটা বা এই সুবিধাটা অ্যাভেল করতে পারে, আমি যে ধর্মেরই হই না কেন, আমি হিন্দু ধর্মের হয়েও যদি আমি মনে করি যে আমার মেয়েকে আমি হাফ প্রপার্টি দিব, আমি যেন দিতে পারি আন্ডার দিস ল, দিস প্রপার্টি ল। ঠিক তেমনি যে আমি যদি মনে করি যে সিভিল ল, যে হ্যাঁ বাবা মা বোথ আর দা মানে ইকুয়াল গার্জিয়ানশিপ তাদের, আফটার ডেথ বাবা যতক্ষণ আছে বাবা, দেন মাদার শুড বি দা, বা কাস্টোডিয়ানের জন্য এরকম ঝগড়াঝাটি না করে নিজেদের ইয়ে করে যে যার কাছে থাকবে সেই লিগাল গার্জিয়ান, ওই রকম ভাবে চিন্তা ভাবনা করে যারা নাকি আইন প্রণেতা আছেন তারা বসে চিন্তা ভাবনা করে এই দিকগুলিতে কাজ করা উচিত। আমি ধর্মীয় আইন ধরতেই মানা করব, কারণ ধর্ম নিয়ে করতে গেলে অনেক বেশি গন্ডগোল হয়ে যায়, তো সেটা বাদ দিয়ে সিভিল ল, যেটা নাকি সব ধর্মের লোকরাই এই সুবিধাটা পাবে, এই জিনিসটা যদি একটা করে যে এটা মাস্ট না, আমি নিতে চাচ্ছি আমি সেই সুবিধাটা নিব আন্ডার দিস ল, আমি নিতে চাচ্ছি না আমি ইসলাম ধর্ম মেনে চলছি, আমি ইসলামের ফ্যামিলি ল নিয়ে চলবো, তাহলে আমি আর সেখানে যাব না, বাট আমি যদি সিভিল ল এর সুবিধা নিতে চাই, সো বিইং আ বাংলাদেশি আই উইল অ্যাভেল দ্যাট ল। এই রকমের একটা আইন যদি করা যায়, তাহলে আমার মনে হয় অনেকাংশে এই যে গ্যাপস আমাদের, আমি বলবো লুপ হোলস অফ দ্য ল, এগুলো অনেকাংশে কমে আসবে। এক্স্যাক্টলি আপা, আমার কাছে মনে হয় কাজ করার প্রচুর জায়গা, কিন্তু কাজ হচ্ছে না। আমার কাছে এটা খুব হতাশার জায়গা, আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় কাজ করা উচিত। একটা কথা আমি লাস্টলি আমি একটু বলতে চাই আপনাদের, এটা সবসময় আমি বলে বিশ্বাস করি, আমি দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে যখন মহিলারা এগিয়ে আসে এবং মহিলারা আমরা সবাই বলি যে আমি ইকুয়ালিটি চাচ্ছি পুরুষের সাথে, কিন্তু আমি ঠিক আমার স্লোগানটা ওইটা না হয়ে আমি বলতে চাই অ্যাজ এ মহিলা আমি আমার প্রাপ্য সম্মান চাচ্ছি, আমি কারো দয়া চাচ্ছি না, আমার যে সম্মান আমাকে যেটা দেয়া হয়েছে অ্যাজ এ মা, অ্যাজ এ বোন, অ্যাজ এ মহিলা, আমি এই সম্মানটা চাচ্ছি।
আমার সেই প্রাপ্য সম্মান যখন থাকবে, আমাকে যখন আমার হাজবেন্ড আমাকে যখন সম্মান করবে, আমার হাজবেন্ড কোনোদিন আমার গায়ে হাত তুলতে পারবে না। আমাকে অসম্মান করে বলেই কিন্তু একটা হাজবেন্ড একটা ওয়াইফকে বলতে পারে যে তুমি সারাদিন কি করেছো। যদি সম্মান থাকে তখন কিন্তু এই ধরনের কথা বলতে পারে না। তো কাজে আমি চাইবো আমার হাজবেন্ড আমাকে প্রাপ্য সম্মান, যে সম্মান আমি প্রাপ্য সেই সম্মান আমাকে দিক, ভাই বোনকে সেই সম্মান দিক, সন্তান মাকে সেই সম্মান দিক। আমি অ্যাজ আ ওম্যান আই উড লাইক টু হ্যাভ মাই প্রপার রেসপেক্ট। আমি প্রপার্টিটা কোন আজকে আমাকে যদি সম্মান করে, যেটা আমি বললাম যে আমার ভাই, আই এম জাস্ট আমার ভাই বলে না, সম্মান করেছে বলেই আমরা যে বলেছি আমরা ইকুয়াল ভাগ করবো, সে দ্বিমত করে না। ও যদি অসম্মান করতো, বহু মামলা চলছে কোর্টে, ওই অংশীদারিত্বের মামলা চলছে, যুগের পর যুগ চলছে, এই সম্পত্তি বটোয়ারা মামলা চলছে। তো কাজে আমার কথা হচ্ছে প্রাপ্য সম্মান যতদিন দিতে না পারবে কোনো কিছুই কিছু হবে না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইয়াং পিপল লাইক ইউ, আপনাদের মতন যারা আরো আছে ইয়াং পিপল, বিদেশ থেকে হোক দেশের ভিতরে হোক, তারা যদি অনবরত কাজ করে রিগার্ডিং সিভিল ল, রিফরমেশন অফ দ্য সিভিল ল, তাইলে অনেকটা দেশে গেছে। ধর্মীয় আইনের কোনো রিফরমেশন দরকার নেই। আসলে ধর্মটা তো আমার স্পেশালি ইসলাম ধর্ম, আমি যেটা আগে বলেছি, কোয়াইট রিজিড ইন সাম এরিয়া, যে কোরআন শরীফের বাইরে আমরা অনেক কিছু বলতে পারি না। বাট এখানে ব্যাখ্যারও ব্যাপার আছে, যেটা আমি বললাম যে কোরআন শরীফ তন্ন তন্ন করে আমি দেখছি যে মহিলারা হাফ পাবে, কিন্তু কোথাও লেখা নাই যে হাফের বেশি দিলে গুনাহ হবে। এই কথাটাও যদি লেখা নাই আমি মনে করি, তাহলে মহিলারা সমানও পেতে পারে। কাজে ওটার সাথে ইসলাম ধর্মে বা কোরআন শরীফে কোনো কনফ্লিক্ট হওয়ার কথা না আমার জ্ঞান মতে। সেই সব ক্ষেত্রে যদি আমরা আরো পড়াশোনা করে, নিজেদের ধর্মকে পড়াশোনা করে তারপর যদি আমরা এগিয়ে আসি, আই এম শিওর আমাদের দেশ আরো অনেক এগিয়ে যাবে। ধন্যবাদ আপা, আমরা শেষ করি। আসলে এত এত আলোচনা আজকে আপা, আলোচনাটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং আমি আশা করি আমি যে এই বিলকিসের তরফ থেকে হয়তো আমরা একদিন এই ধরনের পলিসি লেভেলের নানা রকম সাজেশন দেওয়ার জন্য কাজ করতে পারবো। আমি আশা রাখি একসময়, আমি না পারলেও আমার পরে উত্তরসূরিরা কেউ পারবে, কিন্তু খুব প্রয়োজন। আপনি যে কটা কথা বললেন, ধর্মকে ধর্মের জায়গায় রেখে ধর্মীয় আইনকে পাশাপাশি সিভিল আইন করাটা, এবং প্রত্যেকটা স্টেপে স্টেপে আমার মনে হয় কাজ করা প্রয়োজন। এবং আপাকে বিশেষভাবে ধন্যবাদ যে আপনি এত কাজের মাঝখানে, ব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দিয়েছেন। এবং আমি বলবো যে আইন শুনলে আমাদের কাছে যেটা আপনি প্রথমেই শুরু করেছিলেন আপা, যে একটা কঠিন একটা কাঠখোট্টা বিষয়, কাঠখোট্টা বিষয়কে আপনি তো মধুরভাবে বলেছেন, উপস্থাপন করেছেন। আমার কাছে মনে হয় সবার বুঝতে খুব সুবিধা হয়েছে, সবাই খুব উপকৃত হয়েছে আপা। আর সবার উদ্দেশ্যে আপা একটু শেষ করে কিছু একটু বলে দেন, যারা মনে করছেন যে মা হিসেবে তারা নিগৃহীত অথবা সন্তান হিসেবে মেয়ে হয়ে যাওয়ার কারণে, তাদের জন্য আপনার কোনো সাজেশন থাকলে শেয়ার করেন আপা। আমি আমাকে উদাহরণ দিয়েই আমি বলি, আমার যেটা হয়েছে যে আমার মনে হয় যে মানুষের যদি ইচ্ছা থাকে, অনেক পরে কাজ শুরু করলেও কিন্তু অনেক কিছু করতে পারে। যেমন প্রথম জীবনে যখন ইয়াং, আমি যখন বিয়ে করি, আমি এখনো প্রচন্ড ভাবে আমার সংসারকে ভালোবাসি, এবং আমি কিন্তু আমার জীবনের অনেক কয়টা বছর আমি শুধু আমার বাচ্চাদের এবং আমি সংসার নিয়ে এবং আমার হাজবেন্ডকে খুশি করার জন্যই ব্যস্ত ছিলাম। পরবর্তীতে একটা স্টেজে এসে আই হ্যাভ ডিসাইডেড যে না, আমার বাবা মা দুজনই আইনজীবী ছিলেন, যে এত কষ্ট করে আমাকে পড়ালেখা করিয়েছে, আমি প্রফেশনেই আমি কাজ আরম্ভ করব। এবং যখন আমি করেছি, অ্যাজ ইউ সেড, আমাকে অনেক বেশি খাটতে হয়েছে, কারণ আমি আমার বাচ্চাও কাউকে দেখতে দেইনি, আবার সংসারও রান্নাও করেছি। রান্নাটা আমি খুব পছন্দ করি রান্না করতে, আই লাভ কুকিং, তো ওইটা আমার একটা প্যাশন। তো রান্নাও করেছি, আবার সেই সাথে ওকালতি পেশাটা তো একটু কমপ্লিকেটেড। আমার সিনিয়র ছিল, সিনিয়রের চেম্বারে টাইমলি যেতে হতো, কোর্টে যেতে হতো, সবকিছু মিলিয়ে। কিন্তু আমার মনে হয়েছে যে আমি যে 8 বছর আমার জীবন থেকে হারিয়ে ফেলেছিলাম সংসার করতে গিয়ে, বাচ্চা বড় করতে গিয়ে, সেটা কিন্তু আমি পুষিয়ে নিয়েছি। এবং মানুষ যে কোনো কারণেই হোক, বা আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছেন, আমি মনে করব আমার যে একটা গ্যাপ ছিল, আমার যে ইচ্ছা ছিল, আমি অল্প বিস্তর, আমি অনেক বড় কিছু হতে পারিনি, আমাকে কেউ এক নামে চিনবে না হয়তো বাংলাদেশে, কিন্তু আমি আমার যতটুকু আমি কাজ করেছি আই এম হ্যাপি, কারণ আমার মনে হচ্ছে যে আমার ইচ্ছা আছে। তো যার যে সমস্ত মারা এখনো মনে করছেন যে আমি আমার জীবন, বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়ে আমি হাফ লাইফ শেষ করে ফেলেছি, এখন কিছুই হবে না, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই হবে। যদি আপনার ইচ্ছা থাকে, আপনি অবশ্যই অনেক কিছু করতে পারবেন। আর
যদি কোনো মেয়ে মনে করে থাকে যে আমার বিয়ে হয়ে গেছে, আমি কিছুই করতে পারলাম না, না, অবশ্যই ইচ্ছা থাকলে হাজবেন্ডকে বলে। আমি আমার ব্যক্তিগত কথাটা দিয়ে আমি শেষ করছি। যখন আমি প্রথমে আরম্ভ করলাম, যে আমি যখন বললাম আমার হাজবেন্ডকে যে না আমি প্র্যাকটিস করব, তখন আমাকে বললো যে তুমি তো জানো আমি বাইরে যেতে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি। আমি হ্যাঁ আমি সব কিছু করব, কিন্তু তারপরে তখন ও বললো বাচ্চাও আমি দেখবো, রান্নাও আমি করব। তারপরে আমি তারপর, এবং আমি কিন্তু আমি আমার কথা, আমার প্রচন্ড কষ্ট, নন স্টপ কাজ করে গেছি, কিন্তু রান্না করে বাচ্চার দাঁত ব্রাশ করে রেখে, কারণ সন্ধ্যায় আমার বাচ্চাকে খায়, গোসল করে, দাঁত ব্রাশ করে দিয়ে দৌড়াতে দৌড়াতে আমি চেম্বারে এসে, চেম্বার থেকে এসে আবার বাসার দাওয়াত, আমার লোকজন যাদেরকে দাওয়াত, তাদের স্যারকে বলতাম স্যার আজকে আমি একটু যাই, তখন স্যার বলতেন এই জন্য মহিলাদের বিয়ে হলে কাজ করতে পারে না। তো যাই হোক, এরকম ভাবে কিন্তু আমি কষ্ট করে এগিয়ে আসছি, কিন্তু আমি যতটুকু এগিয়েছি আই এম হ্যাপি, আমি কন্টেন্ট যে আমি এসছি। কিন্তু আমার মনে হয় যে আমরা প্রত্যেকে যদি ইচ্ছা করে আমরা পারবো। আমার মায়ের বিয়ে ছিল ক্লাস 8-এ থাকতে, কিন্তু আমার মা কিন্তু ওই একইভাবে, আমার মা কিন্তু ওনার লাইফে এমএ পাস করেছেন, উকিল হয়েছেন, ওকালতি করে গেছেন। তো কাজেই যদি একটা মহিলার যদি ইচ্ছা থাকে, সে কিন্তু অবশ্যই করতে পারে। আপনি হিন্দুদের দেবীদের দেখেন 10টা হাত, তার মানে একটা মহিলা 10 রকমের 20 রকমের কাজ করতে পারে, অনেক পাওয়ারফুল মহিলারা। কাজে আমাদের যে পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, একজন এখানে একটু দেখে বলছিলেন যে মহিলাদের সম্মান, আমাদের সম্মান কিন্তু আমাদের অর্জন করতে হবে বাই আওয়ার ওয়ার্ক। আমাদের কাজ দিয়ে, আমাদের কর্ম দিয়ে আমাদেরকে আমাদের সম্মান অর্জন করতে হবে, এবং সেই সম্মানটা আমরা পাবোই, এটা আমি বিশ্বাস করি। আপনি যদি অনেস্ট থাকেন, আপনি যদি সৎভাবে চলার চেষ্টা করেন, ইভেন্চুয়ালি হয়তো একটা লাইফে কষ্ট করবেন, কিন্তু আপনি উপরে উঠে আসবেনই, কেউ আপনাকে ঠেকাতে পারবে না। আই ক্যান রাইট ইট ডাউন। আমার অনেক বয়স হয়েছে, আমি আমার বয়সের অভিজ্ঞতা থেকে বলছি যে আই এম নাও 60 years old, বাট আমি বলছি যে আপনারা অনেক দূর উঠে আসতে পারবেন যদি আপনি সত্যি সত্যি ইচ্ছা থাকে আপনার, অবশ্যই পারবেন। ধন্যবাদ আপা, আমার কাছে মনে হয় খুবই সত্যি কথা। এবং ব্যক্তিগতভাবে বিচ্ছেদ আসলে কেউই চায় না, আমার কাছে মনে হয় সেটা স্বামী স্ত্রী দুই তরফ থেকে, মানে এক্সট্রিম কিছু আছে এক্সাম্পল, সেসব বাদ দিয়ে নর্মালি যদি আমরা চিন্তা করি, আসলে থাকতেই তো চায়, ভালোবাসার মানুষের সাথে দ্বিপক্ষই থাকতে চায়। তো বিচ্ছেদ আসলে কাম্য না। কেউ যদি মনে করেন যে বিচ্ছেদকে আমরা প্রমোট করছি, অনেকে কমেন্ট করবেন হয়তো পরে, তাদের উদ্দেশ্যে বলছি বিচ্ছেদকে আমরা প্রমোট করছি না কোনোভাবেই। আমরা শুধু আজকে বাংলাদেশে মুসলিম আইনটা কি সেটা আসলে আমরা জানাচ্ছি, যাতে অন্যান্যরা নিগৃহীত না হন। এবং এই যে এর পার্সপেক্টিভে সিভিল আইনগুলো আপা বললেন, কিছু আছে, কিছু হয়তো কাজ করতে হবে, বিষয়গুলো স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমরা। এবং অবশ্যই বলবো যে আপা বলেছেন ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা শক্তিটা খুব প্রয়োজন আমাদের। কিন্তু আমার আরেকটু এক্সট্রা বলার, যেটা ইচ্ছা শক্তিটা স্বামী স্ত্রী উভয় থাকতে হবে। স্ত্রী অনেক কিছু ইচ্ছা করছেন, স্বপ্ন দেখছেন, অনেক কিছু করতে ক্যাপেবল, কিন্তু স্বামী দিচ্ছে না, সেক্ষেত্রে আসলে কিছু করার নেই। কাছে ইচ্ছা শক্তিটা স্বামীর স্ত্রীর চেয়ে একটু দ্বিগুণ হতে হবে। আমার কাছে মনে হয় বাংলাদেশের পার্সপেক্টিভে দুই পক্ষ ইচ্ছা শক্তি নিয়ে আসলে চলার পথটা অনেক সহজ হয়। আপা শেষ করি, অনেক ভালো লাগলো, সহজ ভাষায় আমরা অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপাকে, এবং পরবর্তীতে আশা করি এই ধরনের আইনগত অন্যান্য বিষয়ে আপাকে আমরা সাথে পাবো। এবং অসংখ্য ধন্যবাদ আপাকে পাওয়ার জন্য, এবং যারা আজকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবার জন্য শুভকামনা রইল। পরবর্তীতে আরো নতুন নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা যোগ দিব আশা করছি। সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের আরো যদি কোনো কিছু জানার থাকে ঈশিতার মাধ্যমে জানালে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে জানাতে। ধন্যবাদ, আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপা।